আচ্ছা, আমাদের ভিডিও রেকর্ড শুরু হলো। ওকে। তো আমাদের কাঙ্ক্ষিত টাইপোগ্রাফি নিয়ে ক্লাস, যেটাকে আমরা টাইপোগ্রাফি মাস্টার ক্লাস নামে অভিহিত করি। মাস্টার ক্লাস বলতে খুব বেশি কিছু না, কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন টাইপোগ্রাফি নিয়ে অনেক কিছুই থাকবে আশা করি এটাই। বা আমাদের যেসব জায়গায় সমস্যা হয়, আমরা যেসব জায়গাতে ভুল করি, এই বিষয়গুলো আসলে এখান থেকে কভার করা যাবে। তো আমাদের ফার্স্ট যে স্লাইডটা, যে টাইপোগ্রাফি মাস্টার ক্লাস, তো এখানে আমাদের বাম পাশে একটা টেক্সট লেখা দেখতেছি, যেটা নর্মাল একটা ফন্টে। ওই বিষয়টাই ডান পাশে একটা পেজের উপরে একটু ডেকোরেটেডলি। এখন বাম পাশের মেসেজটা, ডান পাশের মেসেজটা একই মেসেজ বা একই টেক্সট, হ্যাঁ, একই লেখা। সে লেখাটা দুইটার মধ্যে কোনটাকে বেশি ইফেক্টিভ মনে হইতেছে, বা আমি যদি একটা মেসেজকে বাম পাশে ওইরকম শুধু লাইন বাই লাইন প্রেজেন্ট করি, আর ওই মেসেজটাকে যদি আমি ডান পাশে যেভাবে প্রেজেন্ট করছি সেভাবে প্রেজেন্ট করি, দুইটার মধ্যে দেখতে কোনটা বেশি মানে ইফেক্টিভ মনে হবে, বা তুমি যার জন্য এইটা করতেছো, এটার যে অডিয়েন্স বা এটার যে ভিউয়ার থাকবে, কোন বিষয়টা বেশি ইফেক্টিভ হতে পারে, কি মনে হয়? হোয়াইটের ভিতরে যেটা আর কি। ডান পাশেরটা। হ্যাঁ, ওকে। সেম আরেকটা বিষয়, যেমন আই এম গ্রাফিক ডিজাইন অ্যাডিক্ট, আই এম এ আছে একটা, এটা স্কিপ পড়ছে এখানে। তো এই বিষয়টাই যখন সে কী করছে, টেক্সটের মধ্যে শুধু না রেখে এটাকে একটু নাইসলি প্রেজেন্ট করছে, সাজাইছে। দুটার মধ্যে ভাল লাগতেছে কোনটা, বা এটা কোনটা আকর্ষণ বেশি করবে এটার ভিউয়ারদের? পাশেরটা সাদা কালো হওয়ার সত্ত্বেও দেখতে কত স্মার্ট লাগতেছে। স্মার্ট লাগতেছে। হুম, এমনকি এটাই। এটার যেই ওই যে যেটা আমরা বলছি যে গ্রাফিক ডিজাইন, আমাদের মূল উদ্দেশ্য থাকে কি, একটা মেসেজ দেওয়া। সেটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছুর মাধ্যমে হতে পারে। এরপর আরেকটা ডিজাইন আমরা দেখতেছি, এটা হলো একটা ওয়েবের জন্য একটা পেজ, যেখানে বাম পাশের কন্টেন্টগুলো লেজে গোবর অবস্থা, অনেকটা ক্রাউডেড, হ্যাঁ। আর ডান পাশেরটা কি, একটা ওয়েব পেজ, যেটা কি আমরা কিন্তু ডিজাইন প্রিন্সিপালের মধ্যে হোয়াইট ব্যালেন্স যে এটা দেখছিলাম অপশনটা, এখানে কিন্তু অনেকটা ওইরকমই। বাট আলটিমেটলি হলো টেক্সটগুলো, যে বাম পাশে কিন্তু প্রচুর টেক্সট ইউজ হয়েছে, অনেক শেপ ইউজ হয়েছে, হ্যাঁ। আর ডান পাশে কি একদম সিম্পল দুইটা বা তিনটা বা চারটা লাইনের, কিন্তু ম্যাক্সিমাম হলো কি ব্ল্যাঙ্ক স্পেস বা হোয়াইট স্পেস। তারপরও কি ডান পাশে যে মেসেজটা দিচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার একটা ভিউ। এটার যে ভিউয়ার থাকবে বা ভিজিটর থাকবে, সে কিন্তু ওয়েবসাইটে যখনই যাবে এই বিষয়টা তার কাছে ভালো লাগবে। সেখানে থেকে যে মেসেজটা তাকে দেওয়ার চেষ্টা করা হয়, বা ওয়েবে ভিজিট করার পরে যে মেসেজটা সে পাবে, বাম পাশে কিন্তু সে দেখলে কি বোরিং একটা ভাব আসবে, ঠিক না? দুই জায়গাতেই কিন্তু টেক্সট বসছে। এখন বাম পাশে সে মানে সুপার ক্রাউডেড বলা যায়, মানে ওভার ক্রাউডেড, আর ডান পাশেরটা কি সুন্দর একদম নাইসলি ডেকোরেটেড। একইভাবে এখানে একটা ব্যানার বা ফ্লায়ার যাই বলি, ডান পাশের একটা ডিজাইনে বসানো হয়েছে, আর বাম পাশে এখানে কিন্তু আমাদের ডিজাইন প্রিন্সিপালের অনেকগুলাই মিসিং আছে না বাম পাশেরটায়? আমরা কিন্তু ডিজাইন প্রিন্সিপাল দেখছিলাম কি ওভারঅল অনেক কিছু ডিজাইনের মধ্যে অনেক কিছু নিয়ে, আর তার মধ্যে আজকে আমরা দেখতেছিল টাইপোগ্রাফি, হ্যাঁ, যে ওইটার মধ্যেই টেক্সট যেই বসবে, টেক্সটগুলো আমাদের মোটামুটি পারফেক্ট করতে হলে যেসব বিষয় মানতে হবে বা যেসব বিষয় জানা উচিত, আজকে আমরা শুধু টেক্সট নিয়ে দেখবো আর কি। হ্যাঁ, যেমন বাম পাশে কি, এটাও কিন্তু প্রচুর টেক্সট, বাট কোনটা বেশি মনে হইতেছে সুন্দর? ডান পাশেরটা। ডান পাশেরটা। এরপরে নেভার গিভ আপ, সেম একটা বিষয়, যে জাস্ট একটা টেক্সট, এটাকে যখন আমরা গ্রাফিক্সের অন্যান্য এলিমেন্ট ইউজ করে সুন্দরভাবে প্রেজেন্ট করব, তখন কিন্তু ওইটা থেকে এটা বেটার মেসেজ দেবে, ভালো মেসেজ দেবে। দেখো নাসির কিন্তু গত ক্লাসও মিস করছিল। জয়েন করছি, চলে আসছি। এই তো যাক, 2-3 মিনিট গেছে, বেশি যায় নাই। আচ্ছা, তো এটা একটা কি, যে আমাদের শুধু টেক্সট না রেখে এটাকে যখন গ্রাফিক্সের অন্যান্য এলিমেন্ট ইউজ করে এভাবে প্রেজেন্ট করা হয়, তখন বিষয়টা আরও বেশি ইফেক্ট ফেলে বা ইম্প্যাক্টফুল হয়, মানে ইম্প্যাক্ট ফেলে।
এরপর আমরা সেই যে এতক্ষণ যে এত কিছু দেখলাম, কি দেখলাম, এই যে যেগুলো, এই যে এই সব কিছু দেখার পিছনে যে বিষয়টা, সেটা মূলত টাইপোগ্রাফি। তো আজকে আমরা জানবো যে মূলত টাইপোগ্রাফি কী। আমরা জানি ওটা লেখা, টেক্সট বা ফন্ট, হ্যাঁ, এরকম আমরা হয়তো নাম শুনছি, বাট আলটিমেটলি সেটাকে টাইপোগ্রাফি বলা হয়। এখন টাইপোগ্রাফি জিনিসটাই কি, আমরা একদম সেখান থেকে শুরু করি। আচ্ছা, তো টাইপোগ্রাফি সম্পর্কে জাস্ট দুইটা পয়েন্ট, যেটা স্টাইল অর অ্যাপিয়ারেন্স অফ টেক্সট। স্টাইল আর কি অ্যাপিয়ারেন্স, যে একটা টেক্সটের স্টাইল কীরকম হবে বা সেটা কিভাবে প্রেজেন্ট হবে সেটা। আর হলো কি দি আর্ট অফ অ্যারেঞ্জিং টেক্সট। তো টাইপোগ্রাফি মূলত আমরা 2-3টা পয়েন্ট পাইলাম এখানে। একটা হলো কি স্টাইল অথবা অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ার মানে কি হাজির হওয়া, যে কোনো একটা টেক্সটে, কোনো একটা ডিজাইনে একটা টেক্সট মানে কি লেখা, যত ধরনের লেখাই আছে, ওই লেখাটা মূলত কিভাবে কোন স্টাইলে ওই ডিজাইনের মধ্যে হাজির হবে, থাকবে, হ্যাঁ, প্রেজেন্ট হবে, এইটার যে বিষয়টা সেটা টাইপোগ্রাফি। অথবা আরেকটা বিষয় হলো কি দি আর্ট অফ অ্যারেঞ্জিং টেক্সট। এখন অ্যারেঞ্জিং মানে কি সাজানো। আমি একটা ডিজাইনের মধ্যে একটা টেক্সটকে যতভাবে অ্যারেঞ্জ করতে পারি সুন্দরভাবে, সেটার যে আর্টটা, সেটাই মূলত টাইপোগ্রাফি। এবার যদি আমরা বলি যে টাইপোগ্রাফি ইজ দ্য আর্ট অফ ইউজিং টেক্সট ইন ইউর ডিজাইন। সিম্পলি কী পাইলাম তাহলে, যে আমি একটা ডিজাইন করব, সেই ডিজাইনের মধ্যে যখন টেক্সট আসবে বা কোনো লেখা আসবে, লেখাটা সাজানোর যে আর্টটা বা টেক্সটের ব্যবহারের যে আর্টটা, সেই আর্টটাই মূলত কি টাইপোগ্রাফি। বুঝি নেই কে? ফিডব্যাক? বুঝতে পারছি। আলটিমেটলি তুমি ডিজাইন যাই করো, সেটা বিজনেস কার্ড করো, ফ্লায়ার করো, ব্রোশিয়ার করো, লোগো করো। এখন লোগোর মধ্যে, বিজনেস কার্ডের মধ্যে, ফ্লায়ারের মধ্যে, ব্যানারের মধ্যে তুমি টেক্সটটা যেইভাবে যেই স্টাইলে হাজির করবা, অ্যাপিয়ার করবা অথবা অ্যারেঞ্জ করবা, এটার যে শিল্পটা, সেটাই হলো টাইপোগ্রাফি, বা ওই জিনিসটাই টাইপোগ্রাফি। তুমি ডিজাইনের মধ্যে তোমার যে ডিজাইনটা করবা, সেই ডিজাইনের মধ্যে তুমি টেক্সটগুলোকে যতভাবে সাজাইতে পারো, যত সুন্দরভাবে তুমি সেটাকে প্রেজেন্ট করতে পারো, মানে অ্যারেঞ্জ করতে পারো, এটার আর্টটাই মূলত টাইপোগ্রাফি। কি বুঝতে পারছি তো মনে হয় নাকি? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এবার আসলে তাহলে আমরা তো ফন্ট নাম শুনছি নাকি? ফন্ট, এই ফন্ট নাম শুনছি না, যে হ্যাঁ এটা ফন্ট কি হবে, এটা ওই ফন্ট কি হবে, এটা ফন্টের নাম এমুক। যেমন আমরা টাইপফেস কথাটার সাথে খুব বেশি অভ্যস্ত না, হ্যাঁ, আমরা ফন্টের সাথে বেশি অভ্যস্ত। আমরা মনে করি আমরা যে লেখি সেটাই, যা লেখি ওইটা মূলত ফন্টই। টাইপফেস বলতে আমরা কিছু জানি না সাধারণত আর কি। তো সেক্ষেত্রে আমাদের একটা ভুল ধারণা যেটা, তো এখানে হলো আমাদের ক্লিয়ার হওয়ার যে বিষয়টা, টাইপফেস ভার্সেস ফন্ট। এখন টাইপফেস আর ফন্ট দুইটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। যেমন আমাদের একটা ফ্যামিলি থাকে, আমাদের সবার একটা ফ্যামিলি আছে, বা মা বাবা ভাই বোন বা অন্য যারাই থাকে কাছের, তাদের নিয়ে হয়তো আমরা একটা ফ্যামিলি লিড করি। এখন ফ্যামিলির যে সম্মিলিত একটা নাম, সেটা মূলত টাইপের ক্ষেত্রে বা টাইপোগ্রাফির ক্ষেত্রে টাইপফেস। কোনো একটা ফ্যামিলিতে অনেকগুলো, ফ্যামিলি মানে হলো কয়েকজন সদস্য থাকে, 2, 3, 4, 5 এর চেয়ে বেশি হতে পারে। কোনো একটা ফ্যামিলি কিন্তু অনেকগুলো মেম্বার নিয়ে গঠিত হয়, মানে একটা ফ্যামিলিতে কয়েকজন মেম্বার থাকে। তো এই যে ফ্যামিলি যে বিষয়টা, ফ্যামিলি হলো টাইপোগ্রাফির ক্ষেত্রে টাইপফেস। আর ওই ফ্যামিলির যে ইন্ডিভিজুয়াল একজন পার্সন, একজন মেম্বার, হ্যাঁ, ওই মেম্বারটা হলো ফন্ট। এখন সব ক্ষেত্রেই কি ফ্যামিলির থাকবে, মানে ফন্ট ফ্যামিলি থাকবে না। অনেক ফন্ট থাকবে যেখানে সিঙ্গেল, তার কোনো ভেরিয়েশন নাই, তার কোনো মেম্বার নেই, সে ওয়ান ইন, কী বলো এটাকে, মানে ওয়ান ইন ওয়ান না কি বলো এটাকে, মানে একাই অল ইন অন, না, অল অল ইন অল, তাহলে একজনই একজন, এরকম একটা বিষয় আছে না?
সর্বে একাই সর্বে হ্যাঁ, একাই সেই সব মানে সিঙ্গেল অনেকটা, হ্যাঁ? মানে এখানে যদি ওই ফ্যামিলির মধ্যে যদি অন্য কোনো ভেরিয়েশন না থাকে, অন্য কোনো সদস্য না থাকে, তখন সে কিন্তু নিজে একটা ফন্ট। বা টাইপফেসের মধ্যে যদি ওই ফ্যামিলিতে অন্য কোনো সদস্য না থাকে, সে কিন্তু ভ্যারিয়েশন ছাড়া, তখন সে একটা ফন্ট। তো আমাদের টাইপফেস বলতে আমরা কি বুঝলাম? ফন্ট ফ্যামিলি। এখন ফন্ট কি সেটা আমরা দেখতেছি। আর হলো ফন্ট মূলত কি? ফ্যামিলি মেম্বার। আমরা টাইপফেস বলবো কাকে? ফন্টের ফ্যামিলিকে। মানে কয়েকটা ফন্ট যদি থাকে, এই কয়েকটা ফন্ট মিলে যে একটা ফ্যামিলি হবে, সেটার নাম হবে টাইপফেস। আর ফ্যামিলি মেম্বার মানে ওই যে ফ্যামিলিটা হইলো সেটার যে মেম্বার, তার মানে কি কয়েকটা ফন্ট মিলেই তো একটা ফ্যামিলি হবে। হ্যাঁ, কয়েকটা ফন্ট মিলে হবে কি টাইপফেস। তো ওই টাইপফেস হইতে যেই ফন্টগুলো লাগবে, প্রত্যেকটা কি এক একটা ফন্ট। ফ্যামিলি মেম্বার হলো ফন্ট, আর টাইপফেস হলো কি ফন্ট ফ্যামিলি। কি ঝামেলা হয়ে যায়? সিম্পলি মনে করো যে তুমি তোমার ফ্যামিলির মধ্যে একজন মেম্বার, তুমি হলো ফন্ট। আর তোমার সবার ফ্যামিলি যে কয়জন আছে সদস্য, সবাই মিললে যেই ফ্যামিলিটা, এই ফ্যামিলিটা হলো টাইপফেস। ক্লিয়ার? হ্যাঁ একটু আগাইলে আরও বেশি ক্লিয়ার হমু, মানে আপাতত এই পর্যন্ত ক্লিয়ার থাকে আর কি। তো এখন যেমন আমাদের বহুল ব্যবহৃত একটা ফন্ট আছে মনসেরাত। তো এই মনসেরাত এখন এই মনসেরাত কি ফন্ট না টাইপফেস সেটা আমরা দেখব। টাইপফেসেস ভার্সেস ফন্ট, ওই যে আমরা যেটা বলতেছিলাম। এখন এটার মধ্যে কি অনেকগুলো ভেরিয়েশন আছে। ভেরিয়েশন কেমন? যেমন এখানে আছে কি মনসেরাত থিন, মনসেরাত লাইট, রেগুলার, ইতালিক, মিডিয়াম, বোল্ড, এক্সট্রা বোল্ড, ব্ল্যাক। এখন প্রত্যেকটা কি সেম ফন্ট? এখানে এক একটা স্বাস্থ্য না কি না না ফন্টের ওয়েট বলে এটাকে। এটার কিন্তু ওয়েট কি সে হালকা পাতলা, থিন, হ্যাঁ, চিকনা, একদম সবচেয়ে চিকনা আর কি। এরপর আছে কি লাইট, এটা থেকে একটু হেলদি, মানে এটার ওয়েটটা ওইটা থেকে একটু ভালো আর কি, সে একটু স্বাস্থ্যবান। তারপর আছে রেগুলার, এরপরে ইতালিক, মিডিয়াম, বোল্ড। এখন এই টাইপফেস কিন্তু এই যে মনসেরাত আমরা যেটা বলছিলাম, ওই ফ্যামিলি ফন্ট ফ্যামিলি মিলে কি ফন্ট ফ্যামিলি মিলে হবে কি টাইপফেস। এখন এটা হলো একটা টাইপফেস মনসেরাত। এটার মধ্যে যে ভেরিয়েশনগুলো আছে, এই যে মনসেরাত থিন, লাইট, রেগুলার, এই প্রত্যেকটা যে ভেরিয়েশন, এটা হলো এক একটা ফন্ট। তো এতগুলো ফন্ট মিলে সে একটা ফ্যামিলি তৈরি করছে যার নাম মনসেরাত। এখন মনসেরাত কিন্তু আমরা মনসেরাতকে ডিরেক্ট ফন্ট বলার সুযোগ নেই, এটা হলো টাইপফেস। এটার মধ্যে যে ভেরিয়েশনগুলো, এখন যদি এরকম হতো যে এটার মধ্যে কোনো ভেরিয়েশন নাই, সে একটা সিঙ্গেল, তার কোনো আর কিছুই নেই তার ফ্যামিলিতে, হ্যাঁ, তখন কিন্তু সে একটা সিঙ্গেল ফন্ট। কিন্তু টাইপফেস কখনই হবে? সে একা না, এর মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আছে। তখন এই ভেরিয়েশন যেটার মধ্যেই থাকবে, বা স্টাইল যদি ওটার মধ্যে কয়েকটা স্টাইলে থাকে, তখন এই প্রত্যেকটা হবে এক একটা ফন্ট। আর এই সমস্ত ফন্টগুলো মিলে হবে কি একটা ফন্ট ফ্যামিলি। ক্লিয়ার? হুম যেমন আরেকটা দেখি আমরা, ওই রকমই আরেকটা জনপ্রিয় ফন্ট হলো ল্যাটো। এখন ল্যাটোর ক্ষেত্রেও কি মানে জনপ্রিয় টাইপফেস ফন্ট না ঠিক। তো ল্যাটোর মধ্যে ল্যাটো থিন, লাইট, রেগুলার, ইতালিক, এইরকম যে ভেরিয়েশনগুলো আছে, যখনই এরকম ভেরিয়েশন থাকবে, এগুলাকে একটা একটাকে বলা হবে কি ফন্ট। হ্যাঁ, এই যে এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যে মেম্বারগুলো ল্যাটো টাইপফেসের মধ্যে, প্রত্যেকটা যে এক একটা মেম্বার, প্রত্যেকটা যে এক একটা মেম্বার, এই মেম্বারগুলো কি প্রত্যেকটা এক একটা ফন্ট। আর এই সমস্ত ফন্টগুলো মিলে একটা টাইপফেস তৈরি হয়েছে যার নাম ল্যাটো। আগেরটা আমরা দেখছিলাম যেমন মনসুরাতের যে ভেরিয়েশনগুলো মিলে হয়েছে মনসুরাত টাইপফেস। আর এগুলা এক একটা ফন্ট, সেম এটার ক্ষেত্রেও। এরপরে আমরা দেখব হলো এই যে আমরা টাইপফেস বললাম, এখন টাইপফেস মূলত কত ধরনের হতে পারে। তো এর মধ্যে মূলত এরা 3 ধরনের হয়। একটা হলো শেরিফ ফন্ট, যে আমরা টাইপফেসগুলো দেখলাম, টাইপফেসগুলো মূলত 3 ধরনের হবে: শেরিফ, সানসেরিফ আর ডিসপ্লে ফন্ট।
আর ডিসপ্লে ফন্টের আবার ভেরিয়েশন আছে এরকম বেশ কয়েকটা, তার মধ্যে এরকম 4-5টা যেটা নাম বলা যায়। মানে মূলত হলো সেরিফ আর নন সেরিফ, সান সেরিফ ছাড়া অন্য যত ধরনের ফন্ট আছে সেটা যে কোনো স্টাইলের হোক সেটাই ডিসপ্লে ফন্ট। হ্যাঁ, সেটার মধ্যে কমন কিছু ফন্ট এখানে আছে। তো সেরিফ ফন্ট কোনগুলো, সান সেরিফ কোনগুলো, আর ডিসপ্লে বা এগুলো কোনগুলো, আমরা একটু ডিটেলসে যাই। ফার্স্টে আসি সেরিফ ফন্টে। এখন আমরা কিন্তু কিছু ফন্ট দেখি যখন কি যেই ফন্টগুলোতে, যেমন এই যে একটা ফন্ট, হ্যাঁ, এটা কিন্তু একটা ফন্টের স্টাইলে। এখন কিছু ফন্ট আমরা দেখি কি এইরকম জুতার মতো থাকে, হ্যাঁ, এরকম মানে অনেকটা কি বলে এটাকে, অ্যাঙ্করের যে মাথা মতো থাকে এরকম, এটাকে আবার নিচে আমরা জুতার সাথে মানে কম্পেয়ার করতে পারি। যেমন এটার মধ্যে কিন্তু এটা নাই। এখন এইরকম জাতীয় যে ফন্টগুলো, হ্যাঁ, তখন সেটা হলো সেরিফ ফন্ট। কি বানান, এটা কি স্যালাইট আরেকটা নাকি, সেরিফ ফন্ট। তো সেরিফ ফন্ট যেটা, যে ফন্ট আমরা যদি সিম্পলি বলি, যে ফন্টগুলোতে এরকম ল্যাঞ্জাওয়ালা থাকে, ল্যাস থাকে বা জুতা থাকে, হ্যাঁ। আর এই ধরনের ফন্টগুলো সাধারণত কোন জায়গায় ইউজ হয়, ক্লাসিক ডিজাইন। এখন ক্লাসিক বলতে কি, ঐতিহ্যগত যে ব্যাপারগুলো আছে, যেমন 100 বছরের আগের যে বিজনেস করা হয়েছে, অথবা 200 বছরের আগের, 500 বছর আগের, অথবা অনেক আগের, এইটা একটা ঐতিহ্যগত কোনো একটা বিজনেস বা কোম্পানি, তখন তাদের লোগোর ক্ষেত্রে আমরা কিন্তু সেরিফ ফন্টটা দেখি, বা সেরিফ ফন্টটা মোস্টলি ইউজড হয় ওই সমস্ত ডিজাইন ক্ষেত্রে, ক্লাসিক ডিজাইন যেগুলো। এরপরে নিউজ পেপারের ক্ষেত্রে আমরা কিন্তু নিউজ পেপারের ক্ষেত্রে দেখবা যে এরকম ফন্টগুলো, হ্যাঁ, এরকম। এখানে কিন্তু ওই যে সানশরীফ যেটা, সেটা কিন্তু আসবে না বা ইউজ হয় না। এরপর বইয়ের ক্ষেত্রে বুকস, যে ক্লাসিক ডিজাইন, সেরিফ ফন্ট সাধারণত ইউজ হয় কোন ক্ষেত্রে, ক্লাসিক ডিজাইনের ক্ষেত্রে। সানশরীফ ডিজাইন, ক্লাসিক ডিজাইন, নিউজ পেপার আর বুকস। আর স্পেশালি ফর এলিগ্যান্ট অ্যান্ড লাক্সারিয়াস ডিজাইন। এখন কোনো একটা ডিজাইনকে লাক্সারিয়াস যখনই আসবে, এলিগ্যান্ট আসবে বা এলিগ্যান্ট একটা ফিল সে চাবে, তখনই কিন্তু এই সেরিফ ফন্টের ইউজটা হয়। কারণ এগুলো একটা লাক্সারিয়াস একটা ভাইব বা একটা ফিল দেয়, যেটা আমরা মডার্ন বা সানসেরিফ যেটা, সেটা কিন্তু এই ফিলটা আসে না কখনো। আমরা ডিফারেন্সটা একটু সানসেরিফ দেখলে বুঝবো। তো সেরিফ ফন্ট হলো কি, এরকম জুতাওয়ালা বা ল্যাঞ্জাওয়ালা যে ফন্টগুলো, সেগুলো হলো সেরিফ ফন্ট। যেমন এটা শেরিফ, এটা কিন্তু ল্যাঞ্জাওয়ালা না, বা এটার কিন্তু একটাতেও এরকমই নাই, এটা কিন্তু বা সানসেরিফ। তো শেরিফ ফন্ট ইউজড হয় মূলত ক্লাসিক ডিজাইনের ক্ষেত্রে, নিউজ পেপারের ক্ষেত্রে। দেখো এরকম পরে অ্যাড হইলে কি সমস্যাটা। তো আলটিমেটলি বিষয় যেটা, সেরিফ ফন্ট মোস্টলি ইউজড ফর ক্লাসিক ডিজাইন, নিউজ পেপার, বুকস অ্যাটসেট্রা, স্পেশালি ফর এলিগ্যান্ট অ্যান্ড লাক্সারিয়াস ডিজাইন। যে কোনো একটা ডিজাইনকে লাক্সারিয়াস ভাইব, লাক্সারিয়াস ফিল দেওয়ার জন্য সেরিফ ফন্ট ইউজ হয়। এখন দেখি সানস সেরিফ ফন্ট। ও আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল, যেমন HSBC, অনেক আগের কোম্পানি, ভলভো, রোলেক্স, প্রাডো, সনি, জারা, হোন্ডা, উইকিপিডিয়া, এই যে লোগোগুলো, এই সবগুলো কিন্তু সেরিফ ফন্টে। এই দেখো প্রত্যেকটা নিচে কিন্তু আছে এরকম, এই যে এটার, হ্যাঁ। এখন এগুলো কিন্তু ক্লাসিক ডিজাইন বলা যায়। এরপর আসি সানস সেরিফ, যেটা আমরা বা মডার্ন ফন্ট হিসাবে জানি। তো সানস সেরিফ, সানস একটা ফ্রান্স ওয়ার্ড, যেটার মানে হলো, ইংলিশটা হলো উইদাউট বলতে যা বোঝায়, সানস বলতে তাই বোঝায়। শেরিফ বলতে, বন্ধু সেরিফ বানামটা ই দিয়ে হবে না? এই সেটা আমারও চোখে পড়ছে, কিন্তু আগেরবার আমার এই ভুল হইলো কীভাবে সেটাই চিন্তা করতেছি। এটা আমি ঠিক করতে নিয়েছিলাম। সাউন্স সেরিফ, এটা হয়তো ওই সময় খেয়াল করা হয়নি, অথবা আপডেটেড কোনো হইতে পারে। আমি আসলে এটা খুঁজতেছিলাম স্লাইডটা, এখানে কি অনেকটা ভেরিয়েশন আছে। এখন কোনটা যে ফাইনাল, এটা আমি নিজেই কনফিউজ। তো এটা ওপেন করছিলাম আর চেক করে নিই, থাক সমস্যা নেই। এটা আচ্ছা, ওটা সমস্যা নেই, ওটা তো সানস সেরিফ ফন্ট। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে সাউন্স, যেটার ইংলিশ মিনিং যেটা উইদাউট, এটার ইংলিশ মানে কি, ও মানে ইংলিশে উইদাউট যেটা, সেটা হলো ব্যতীত বা ছাড়া। শেরিফ বলতে ওই যে ল্যাঞ্জা বা পা, এটা ছাড়া মূলত। তো
তো শেরিফ ফন্ট যেটাকে আমরা বলছিলাম, ওই শেরিফের যে পা বা জুতা বলি, ওইটাকে আর যাই বলি, ওইটা সারা যে ফন্টগুলো, কান। হ্যাঁ কান, হ্যাঁ ওইটা মানে ইয়ার থাকে। তো ওই জাতীয় ফন্ট, ওই জাতীয় কান বলি বা জুতা বলি, লাঞ্চা বলি, ওগুলা সারা যে ফন্টগুলো, সেগুলো হলো সান সেরিফ, মানে সেরিফ সারা। এখন সেরিফ বলতে ওই যেগুলো, যেটা আমরা এক্সাম্পল হিসেবে যে দেখলাম যেগুলো। তো এই জাতীয় ফন্টগুলো মোস্টলি ইউজড ফর, বা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়? মডার্ন ডিজাইন। এখন এই ফন্টটা, এই স্টাইলটা কিন্তু মডার্ন স্টাইল, ফন্ট স্টাইল বা লুক। হ্যাঁ, তো এই জাতীয় ডিজাইন ফন্টগুলো সাধারণত যখনই তুমি একটা মডার্ন ডিজাইন করবা, সেটা ওয়েবসাইট হোক, এখন ওয়েবসাইটের ক্ষেত্রে দেখবা কি, যদি সেটা নিউজ পেপার বা ব্লগ সাইট না হয়, হ্যাঁ ব্লগ সাইটের ক্ষেত্রেও এটা হয়, সানসেরিফ ফন্ট ইউজ হয়। কিন্তু যখন ওইটা ক্লাসিক ওইরকম একটা ভাইব চায় বা লাক্সারিয়াস কোনো একটা ব্র্যান্ডেরই হয়, ওয়েবসাইট হয়, তখন সেটা হয়তো তারা নিউজ পেপারের জন্য হয়, ম্যাগাজিনের জন্য হয়, তারা কিন্তু সেরিফ ফন্ট ইউজ করে। কিন্তু যখনই সেটা একটা কোনো একটা মডার্ন কোম্পানি, হ্যাঁ মডার্ন বলতে কি খুব রিসেন্ট হয়তো সেটা শুরু করছে, হ্যাঁ, বা আমাদের যেই ডিজিটাল যেই যুগটা এখন, এই যুগে আইসা যখন একটা কোম্পানি লঞ্চ হয়, তখন কিন্তু সেটা কী করে, শেরিফ ফন্টে হয়। যেমন আমি একটা প্র্যাকটিক্যাল একটু দেখে আসি। আমাদের অলিও একটা নতুন একটা আমাদের বাংলাদেশের এক ভাই, এরা বাংলাদেশে নতুন একটা করছে, যে গতকাল থেকে এটা হলো সেই লেভেলে ভাইরাল আর কি। তাদের হেডকোয়ার্টার নিজেদের ভবনে করছে। তো শেরিফ হাসান শেরিফ যেহেতু বলতেছিলাম, তাদের আগে ছিল জুম শেপার, এদের ব্র্যান্ডিংটা। এখন যেমন অলিও, এখন এই যে অলিওর জন্য যে লোগোটা করছে, দেখো মডার্ন লোগো, ভালোভাবে কোথায় বোঝা যায়, এটা কিন্তু বাংলাদেশের অফিস। আচ্ছা, শুরু থেকে একটু ইমেজগুলো দেখে আসি, কালকে ভাবছিলাম এটা শেয়ার করব। দেখো মানে এটা ইমেজগুলো কি বাংলাদেশে? বাংলাদেশে খিলক্ষেতে, মানে জাস্ট অস্থির লেভেলের। একজনও সেভ করে রাখছে যে তোমাদের সাথে শেয়ার করবো না। মানে কালকে থেকে ফেসবুকে সবাই এটা নিয়ে কথা বলতেছে, দেখো, এই অফিসে চাকরি করতে চায়। হ্যাঁ এই যে লোগোটা আমরা যেটা ওই সানসারি ফন্টে বলতেছিলাম, যে মডার্ন লোগো যখনই আসবে, এখন এদের কিন্তু জুম শেপারের আগের যে লোগোটা ছিল, জুম শেপার একটু সার্চ দিই, জুম শেপার, হ্যাঁ জুম শেপার আসছে, তাদেরই হলো নতুন যেটা, এই জুম শেপার ছিল আগেরই কাউসার আহমেদ ভাইয়ের। হ্যাঁ, তো ইনারা দেখো মানে এই যে লোগোটা, সেটার ক্ষেত্রে যে ফন্টটা, এটা কি শেরিফ না সানশেরিফ? এই যে জুম শেপারের ফন্টটা, এটা কিন্তু এগুলো কান, সানশেরিফ। হ্যাঁ এগুলো কিন্তু নাই, কিছু নাই। ঠিক না? এটা হলো মডার্ন। এখন যখনই তুমি ক্লাসিক ডিজাইনগুলো দেখবা, যেগুলো শেরিফ ফন্টে, তখন কিন্তু দেখবা যে ওরা শেরিফ ফন্ট ইউজ করছে। যেমন আমরা ওই যে এর আগে যে স্লাইডটা দেখলাম, এক্সাম্পল শেরিফ ফন্টের, এগুলো কিন্তু সবগুলো কি সেরিফ স্টাইলে। এখন যখনই সেটা মডার্ন ডিজাইন হবে বা কোনো একটা ওয়েবসাইট হবে এখন, বা মোবাইল অ্যাপসের ক্ষেত্রে, এখন আমরা কি এই পর্যন্ত কেউ দেখছো যে মোবাইল অ্যাপসের ক্ষেত্রে সেরিফ ফন্ট ইউজ হয়েছে? সেটা কিন্তু হবে না। কারণ কি, মোবাইল অ্যাপটা একদম ল্যাটেস্ট এবং না। মডার্ন, হ্যাঁ টেকনোলজির একটা প্রোডাক্ট অ্যাপ আমরা যখন ইউজ করি অ্যাপটা, তো স্পেশালি ফর মডার্ন ডিজাইন। তো সান শেরিফ যেটা, মানে শেরিফের যে ওই যে ইগুলো, ওগুলো সারা যে ফন্টটা, এটা হলো মডার্ন ডিজাইন, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, আর স্পেশালি ফর মডার্ন ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয়। কীরকম আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। যেমন ফেসবুক, মানে বিশেষ করে 2000 সালের পরে আইসা যেই সব কোম্পানিগুলো, বা 19 শতকের শেষের দিকে আইসা বলা যায় নাকি, 90s পরে আইসা যেসব কোম্পানিগুলো গ্রো করছে। এখন দেখো, এর আগে যেই ব্র্যান্ডগুলো, এগুলো কিন্তু আমাদের পরিচিত ব্র্যান্ডই না, সনি, যারা, হোন্ডা, হ্যাঁ রোলেক্স, এইচএসবিসি, এগুলো কিন্তু পরিচিত, বাট তারা কিন্তু ক্লাসিক বা ওই যে বিশের ওই স্টাইলের। কিন্তু যখনই আমরা যেমন ফেসবুক, লিঙ্কডইন, হ্যাঁ সিটি, এয়ারবিএনবি, মাইক্রোসফট, স্পটিফাই, গুগল, অ্যাডিডাস, এই লোগোগুলো দেখতেছি, তারা কী করছে, সবাই সানসেরিফ যে ফন্ট স্টাইলটা, সেটা কিন্তু ইউজ করছে। কারণ কি, এই সবগুলো কোম্পানি কি মডার্ন ডিজাইনের, মডার্ন ইসে নাকি, হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু মডার্ন স্টাইল যেটা বা ডিজাইনটা, যার কারণে সানসেরিফ স্টাইলে নিজেদের লোগোটা ডিজাইন করিয়ে নিচ্ছে। এরপরে যেটা দেখব, ডিসপ্লে ফন্ট। এখন
এই শেরিফ আর সানস সেরিফ ছাড়া দুনিয়ার যত কিছু আছে আউলা জাউলা, সেটা ব্রাশ ফন্ট হোক, স্ক্রিপ্টেড হোক, সেটা সিগনেচার ফন্ট হোক, যত কিছু আছে মূলত কি শেরিফ আর সানস সেরিফ আমরা দুইটা চিনলাম। এখন ওই দুইটা ছাড়া তুমি যেইভাবে তুমি ব্রাশ দিয়ে লেখো, তুমি অন্য যে কোনো মাধ্যমে একটা স্টাইলে ফন্ট তৈরি করলা, সেটাই মূলত ডিসপ্লে ফন্ট। এখন ডিসপ্লে ফন্টগুলা কখন ইউজ হয়? যেমন ডেকোরেটিভ টাইটেলসে। এখন ডেকোরেটিভ টাইটেলসে কেমন? যেমন আমরা নিচে হয়তো ওইটার বিশদ ব্যাখ্যা থাকবে, বাট টাইটেলটা আমি চাই একটু আইকাসিং হোক, একটু অন্যরকম হোক, হ্যাঁ, বা এটা যাতে সহজে চোখ পড়ে। এখন সেরিফ সানসেরিফ ফন্ট স্টাইল আমরা যদি দিই, হয়তো এইটা কি চোখের আকর্ষণটা কম করবে, মানে করতে পারে, বাট আমি চাইতেছি এখানে একটু ফোকাস থাকুক। সেই হিসাবে যদি আমি ডেকোরেটিভ টাইটেলস চাই, আমি চাইলে সেখানে ডিসপ্লে ফন্টটা ইউজ করতে পারি। এরপরে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় এখন টি শার্ট। এখন আমরা টি শার্টের মধ্যে যাই কী খুঁজি? টি শার্টে কিন্তু আমরা সেরিফ সানসেরিফ ফন্ট দিয়ে যদি ডিজাইন করি, কেউ কিনবে? ডিজাইনটা কি ভেরি সিম্পল মনে হবে নাকি? আমরা টি শার্ট খুঁজি হলো ফ্যান্সি লুক, একটু মানে একটু স্টাইল হবে, একটু অন্যরকম হবে। গতানুগতিক যে ফন্টগুলো, ওই ফন্টগুলো সাধারণত আমরা চাই না টি শার্টের ক্ষেত্রে। দেখো ক্লাস 10:30 এখন জয়েন করে। তো ডিসপ্লে ফন্ট যেটা বলছিলাম, শেরিফ সানসেরিফ এই দুইটা স্টাইল ছাড়া দুনিয়ার যত কিছু ফন্টের স্টাইল থাকবে সবগুলোই ডিসপ্লে ফন্টের মধ্যে পড়বে। তো এই জাতীয় ফন্টগুলো মোস্টলি ইউজড ফর ডেকোরেটিভ টাইটেলস, টি শার্ট ডিজাইন, আর হলো ফ্যান্সি স্টাইল। এখন ফ্যান্সি স্টাইল যে কোনো কিছুর জন্য হইতে পারে, হ্যাঁ, স্পেশালি ফর টু ব্রিং এক্সট্রা ফোকাস, স্পেশালি ফর ব্রিঙ্গিং দিলেই হয়ে যেত, টু দরকার ছিল না, এক্সট্রা ফোকাস অন ইউর ডিজাইন। তুমি তোমার ডিজাইনের যদি কোনো একটা এক্সট্রা ফোকাস চাও, ওই ফোকাস টানার জন্য ডিসপ্লে ফন্ট ইউজ করতে পারি। যেমন এখানে যে ফন্টগুলো ইউজ করছে দেখো, এখন এখানে যদি এই লেখাগুলোই শেরিফ বা সানসেরিফে চিন্তা করতাম, পসিবল? না। দেখো এখানে কিন্তু টি শার্টের ক্ষেত্রে কি একটু বড় সড়ো লেখা, একটু অন্যরকম যেটা থাকবে, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু টি শার্টের ক্ষেত্রে থাকে, বা এরকম টাইপোগ্রাফি নিয়ে বা টাইপো ইসের স্ক্রিপ্টেড যে ফন্ট স্টাইলটা, হ্যাঁ। তো এখানে যে স্টাইলগুলো, এইরকম স্টাইলগুলো কিন্তু কোন ফন্টের মানে মধ্যে পড়বে তাহলে? ডিসপ্লে ফন্টের মধ্যে। তো শেরিফ সানসেরিফ ডিসপ্লে। এখন ডিসপ্লে ফন্টের মধ্যে আমরা যে ভেরিয়েশনগুলো যে দেখছিলাম এখানে, মনে করো যেমন স্ক্রিপ্ট ফন্ট, এরকম ওই পেঁচানো যে ফন্টগুলো থাকে না, পেঁচানো বা এই সিগনেচার ফন্টের মতো, এগুলো কিন্তু মানে স্ক্রিপ্ট, হ্যাঁ, স্ক্রিপ্ট ফন্ট বা সিগনেচার ফন্ট। গ্রাঞ্জি টাইপ একটা আছে যে পুরাতন, কেমন একটু এক্সাম্পল দেখে আসতে পারি। গ্রাঞ্জি ফন্ট আমরা ইমেজিক্যালি দেখব। এখন কেউ যদি টি শার্ট ডিজাইন করে, সে যদি ওই রকম মানে নর্মাল যে ফন্টগুলো হয়, যেমন শেরিফ সানসেরিফের ক্ষেত্রে ওই জাতীয় ফন্টগুলো কেউ ইউজ করলো, আর আরেকজন এরকম ফন্টগুলো ইউজ করলো, টি শার্টের ক্ষেত্রে কোনটা বেশি ইউজ হয়? এই টাইপের গুলাই, এই টাইপের গুলো যখন যত বেশি এই টাইপের হবে, তত বেশি ওইটার উপরে কি আলাদা একটা, এই যে আমরা যেটা এখানে বলছি ফোকাস থাকবে। ফোকাস থাকবে, হ্যাঁ, যেটা আমরা এখানে ওই যে কথাটা আমাদের বলা ছিল যে ডিজাইনের মধ্যে এক্সট্রা ফোকাস আনার জন্য, টু ব্রিং এক্সট্রা ফোকাস অন ইউর ডিজাইন। এখন সেটা টি শার্ট হোক, অন্য যে কোনো কিছুই হোক, ঠিক আছে। এখন এই ফিলটা কিন্তু আমাদের শেরিফ বা সানসেরিফে পসিবল? বলো। না। এই ফিলটা কিন্তু আমাদের ওই দুইটাতে পসিবল না। যেমন দেখো এগুলো, এখন টি শার্টের ক্ষেত্রে কি কারণ নাই, মানে যখনই তোমার ওই ফন্ট বা তোমার যে লেখাটা, সেটা কিন্তু এই জাতীয় লুকে আসবে, সুন্দর, ঠিক না? দেখো স্টাইল। এখন এটা জাস্ট আমি কি দিয়ে সার্চ করলাম, মানে গ্রাঞ্জি ফন্ট বা গ্রাঞ্জি টেক্সট স্টাইল, যেটা দিয়ে সার্চ দিই, এরকম হাজারো এক্সাম্পল পাবো, হাজারো। এখন আমাদের যেরকম ওই যে ফ্রি ফন্ট, পেইড ফন্ট, দুই ধরনের ফন্টে থাকে।
আমরা বিভিন্ন জায়গা থেকে সোর্স করে ওই ডিজাইনটা আমরা শেষ করি বা কমপ্লিট করি। তো আমাদের মূলত এই 3 ধরনের ফন্টই হলো এখানে ছিলাম। এরপরে যেটা দেখব, আচ্ছা এই বিষয়টাই চাইছিলাম স্কিপ করতে, দি অ্যানাটমি অফ টাইপোগ্রাফি। যে অ্যানাটমি অফ টাইপ ডিসক্রাইবস দ্য ভিজুয়াল এলিমেন্টস দ্যাট মেক আপ দ্য লেটার ফর্মস উইদিন এ টাইপ ফেস। আমরা টাইপ ফেস কি সেটা দেখছিলাম, যে আমাদের কোনো একটা ফন্টের যখন অনেকগুলো ভেরিয়েশন থাকে তখন সবগুলো ভেরিয়েশন মিলে যেই এটা থাকে সেটা হলো ফ্যামিলিটা তৈরি হয়, তখন সেটা হলো টাইপ ফেস। এখন একটা টাইপ ফেসের মধ্যে যতগুলো লেটার ফর্ম থাকে, মানে বিভিন্ন যে লেটারগুলো থাকে এবং লেটারগুলো যেই দেখতে যেরকম, এই লেটারগুলো যে মানে দি অ্যানাটমি অফ টাইপ, হ্যাঁ, টাইপের যে অ্যানাটমিটা, অ্যানাটমি মানে কি এই কঙ্কাল তো নাকি, এখন টাইপের ক্ষেত্রে টাইপের যেই কঙ্কালটা বা বডিটা, হ্যাঁ, ডিসক্রাইবস দ্য ভিজুয়াল এলিমেন্টস। আমরা যা দেখি বা একটা টাইপ দেখতে যেমন, একটা লেটার দেখতে যেমন, ওইটার যে ভিজুয়াল এলিমেন্টসটা দ্যাট মেক আপ দ্য লেটার ফর্মস উইদিন আ টাইপ ফেস, হ্যাঁ, এটা হলো টাইপোগ্রাফির অ্যানাটমি, যেটা যে একটা বা টাইপ ফেসের মধ্যে যতগুলো লেটার ফর্ম ইউজ হয় সেটা দেখতে যেমন, ওইটার যে লুকটা সেটাই হলো অ্যানাটমি অফ টাইপোগ্রাফি। এখন এখানে ছোট ছোট অনেক কিছু বিষয় আছে যেগুলো একটু জটিল, এগুলো চাইলে স্কিপ করা যায়, হ্যাঁ। অ্যাপারচার, অ্যাসেন্ডার, বেসলাইন, বোল, ক্যাফ হাইট, কাউন্টার, ক্রসবার, হ্যাঁ, তোমরা চাইলে এটা তো ভিডিওতেই থাকবে, জাস্ট একবার দুইবার পড়ে নিও, বাট পড়ার পর যদি মনে হয় জটিল জাস্ট ইগনোর, কোনো দরকার নেই এগুলোর। আচ্ছা স্কিপ করো, সমস্যা নেই। হ্যাঁ, এখন এই বিষয়গুলা কোথায় আছে, যেমন এটা ডিটেলসটা পাবা কোথায়, একটু সেটা একটু বইলা দিই, বা লাস্টের যে স্লাইডটা আমরা লাস্টে একটা ছবি রেখে দিচ্ছি ওটার জন্য, কোথায় গেল, এই যে অ্যানাটমি, ওইটা কি আমাদের আসছিল, আসলে তো পরে ওই ছবিটা না এসে পরেরটা গেল কেন, ঠিকই তো আছে, ঘটনা কি, এটা তো আছে না ইমেজটা। আচ্ছা এই যে অ্যানাটমিটা, আমরা যে কোন বিষয়টাকে কি বলা হয় এটাই যেমন ওখানে একটু ডিটেলস আছে, তো ভিডিও থেকে ওখান থেকে এই ডিটেলসগুলো একটু দেখে নিও, কোনটা আপার কেস, লোয়ার কেস, কাউন্টার কোনটাকে বলে, শোল্ডার কোনটা, হ্যাঁ, স্ট্রোক কোনটা, ক্যাফ হাইট কোনটা, এক্স হাইট কোনটা, আই কোনটা, ফিনিয়াল। এখন এইগুলো জানলে কি বেশি কমপ্লেক্স হয়ে যাবে, তারপরও জাস্ট যেহেতু আছে চাইলে তোমরা দেখতে পারো, কেউ চাইলে ইগনোর করতে পারো, হ্যাঁ, বাট এগুলো আমার জানা জরুরি না আর কি, এটা হলো মেইন ব্যাপার। তুমি চাইলে যদি জানার জন্য জানতে চাও তুমি চাইলে এগুলো জানতে পারবা। যেমন আমি দেখছি, বাট এটা নিয়ে আমি সিরিয়াস না, যেটা আমার জানতেই হবে, যেটা এই যে ইয়ের ভিতরে যখন এরকম থাকে এটা হলো আই, বা এই যে ওর ভিতরে যে জায়গাটা এটাকে বলে কাউন্টার, এটা আমার জন্য খুব বেশি প্রয়োজনীয় না যে আমার এটা জানতেই হবে। বাট চাইলে তুমি যেমন এটা আছে এবং স্টিম, আবার এটার কে বলে সেন্টার, হ্যাঁ, বেস লাইন, এই যে নিচে যে এই পয়েন্টটা, এই জাতীয় বিষয়গুলো ডিজাইনিং এর ক্ষেত্রে তো আসলে এগুলো প্রয়োজন পড়ে না। প্রয়োজনে নেই, হ্যাঁ সেটা বললাম, যে এখন যেহেতু আমরা মানে যারা অ্যানাটমি ওই ফ্রন্ট গুলো বানায় তাদের মনে হয় তাদের জন্য, জরুরি, হ্যাঁ এই তো তাদের স্বাভাবিক। জন্য জরুরি। আচ্ছা এখন যেহেতু আছে, মানে যেহেতু টাইপোগ্রাফি নিয়ে ক্লাস, এই জন্য আমি বিষয়টা রাখছি, তোমরা চাইলে এটা সেখান থেকে দেখে আসতে পারবা। হুম, আচ্ছা ওকে, কিন্তু এই স্লাইডটা আমার স্লাইডের মধ্যে আসে না, বুঝলাম না ঘটনা কি ওইটার। আচ্ছা এই যে আমরা মানে ওইটার যে বিষয়টা সেটাই কিন্তু যে এখানে আসছে ডিটেলস হিসাবে, হ্যাঁ, যে অ্যাপারচার কোনটা, দি পার্শিয়ালি এনক্লোজড স্পেস অফ এ লেটার ফর্ম। এখন ওই ছবিটা বের করে তারপর যখন এটা দেখবা তখন এটা বুঝবা, এই জাতীয় বিষয়গুলো। এরপর আছে আমাদের টাইপোগ্রাফির ক্ষেত্রে বা এই বিষয়টা, এখানেও কার্নিংটা লাগে না, কার্নিংটা মানে স্কিপ করবো। লিডিং আর ট্র্যাকিংটা হলো মোস্টলি প্রয়োজনীয়, যেটা এই বিষয়গুলো কেন হয়, যে আমরা যখন একটা স্লাইড ফার্স্ট টাইম বানাইছিলাম, আমাদের প্রথম ব্যাচের ওরা কিন্তু এখন আছে, প্রথম ব্যাচ সেকেন্ড ব্যাচ ওরা, কারণ ওদের সময় যখন ক্লাসটা নেই, ভিডিও রেকর্ডিংটা ক্লাস হয়, যার কারণে ভিডিও দিতে পারিনি, ওরা এই জন্য সেকেন্ড টাইম করতেছে। তো তখন করার পরে যেটা এখন মনে হইতেছে যে এই বিষয়গুলো চাইলে স্কিপ করা যায়,
কারণ ওভারলোডেড হওয়ার চেয়ে যেহেতু আমরা সবাই শুরু থেকে এখানে জয়েন করছে, তো সেই হিসাবে এক্সট্রা লোড না নিয়ে কাজের জন্য যতটুকু প্রয়োজন এটাকে নিয়ে তুমি এই যেমন কার্নিং তুমি জীবনে না জানলেও চলবে যে কার্নিংটা কী। ওই যে টাইপোগ্রাফির যে ইসের যে অ্যানাটমি তুমি সারা জীবন ডিজাইনের ক্ষেত্রে তুমি না জানলেও চলবে, যদি না তুমি এই করো ফন্ট ডিজাইনার হও। ফন্ট ডিজাইনার হলে সেটা লাগবে। এই জন্য আমি যে বিষয়গুলো স্কিপ করার মতো সেটাকে স্কিপ করব। তো এখান থেকে আমরা কার্নিং আর লিডিং ট্র্যাকিং এটার মধ্যে আমরা এই দেখি। কার্নিং যদিও বিষয়টা মানে চাইলে দেখতে পারি, এখন দেখার জন্য কোথায় যাব, একটু আমরা এসে যাই, ইলাস্ট্রেটরে যাই, CS6 যাই। আচ্ছা, আমাদের ফন্ট নিয়ে যত কিছু আছে দেখো, আমরা ওই যে ফন্ট ফেস আর এটা আরেকটু এখান থেকেও প্র্যাকটিক্যালি দেখতে পারি। এটা চাইলে লেফট অ্যালাইন হয়ে থাকলো বা মিডল অ্যালাইন থাকলো। এখন এটার মধ্যে দেখো এই যে যেটা, অথবা আমরা যেটা মনসুরাত দেখছিলাম, মনসুরাত আসলো ব্ল্যাকের চেয়ে আরেকটা কালার আসলো। এখন এই যে মনসুরাত, এখন এই যে এটার পাশেই কিন্তু যেটা ফন্ট স্টাইল, এটাকে আমার বলতেছি কি, দেখো এই যে ফন্ট স্টাইলটা কতগুলো স্টাইল। এখন আমি যদি লাইটে যাই, লাইট, এটা যদি বোল্ডে থাকি বোল্ড, এটা যদি রেগুলারে থাকি লাইট ইতালিক, এটা যদি রেগুলার, এই যে ভেরিয়েশনগুলো যখনই এই জাতীয় ফন্টগুলোর অনেকগুলো স্টাইল থাকতেছে, ফন্ট স্টাইলে অনেকগুলো স্টাইল থাকতেছে, তখনই এই যে যেটা এখানে যেটা থাকবে সেটা কিন্তু তখন টাইপ ফেস হয়ে যায়, টাইপ ফেস এটা। আর এটা হলো এক একটা ফন্ট, যেমন মনসুরাত রেগুলার একটা ফন্ট, মনসুরাত সেমি বোল্ট একটা ফন্ট, যেটা আমরা তখন দেখছিলাম। আর এখন হলো কার্নিং যেটা দেখব, এটা দেখার জন্য বা ফন্ট নিয়ে যত কিছু সেটিং আছে আমাদের এই ক্যারেক্টার থেকে, ক্যারেক্টার প্যানেল থেকে, অথবা এখান থেকে আমাদের এই যে টাইপ থেকে ক্যারেক্টার, ক্যারেক্টারে যখন আসলাম, এই যে যেটা সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স। এখন এখানে কি আছে আমাদের অটো, এই বিষয়টা কেন স্কিপ করতে বলছে, এই যে কার্নিং অন এক্সটেন্ডেড সিলেকশনস ক্যান অনলি বি সেট টু অটো অর জিরো টু মডিফাই স্পেসিং বিটুইন মাল্টিপল ক্যারেক্টার্স ইউজ দ্য ট্র্যাকিং অপশন। আমাদের কার্নিংটা লাগেই না, বাট ওইটা আছে, এটা স্বাভাবিক তো জিরো থাকে অথবা অটো থাকে, এর বাইরে আর কিছু নাই। বাট আমাদের মূল যে বিষয়টা লাগে সেটা হলো আমরা এই যে এখান থেকে ক্যারেক্টারে এখানে ওই যে যেটা আছে কার্নিং, এটা জিরো অথবা অটো থাকে। আমাদের মোস্টলি যেই বিষয়টা প্রয়োজন হয় এটার পরে যেটা সেটা লিডিং। এখন লিডিংয়ের বিষয়টা আমরা একটু দেখি। দেখো এই যে আমাদের যেই ক্যারেক্টার প্যানেলটা, এখানে আমি একটা টেক্সট, এই টেক্সটটা কপি করে নিয়ে যাই। আচ্ছা, আমি কি করবো, একটা প্যারাগ্রাফ নেব। এখন প্যারাগ্রাফ নিতে আমরা কি জানি, এটাকে ড্র্যাগ করতে হবে। আমি যেখানে প্যারাগ্রাফটা চাই সেখানে এটা ড্র্যাগ করতে হবে। এখন আমি যেহেতু কপি করে টেক্সট আনলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, অথবা ছোট করে নিই। দেখো এখানে কি একটা প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফ যখন আছে, আমার ক্যারেক্টার প্যানেলে গেলাম, টাইম কি কাছে আসছে, ওয়ার্নিং দেবে 10 মিনিট। ওকে, 10 মিনিট অনেক কিছু হয়ে যাবে। দেখো আমাদের যখন ক্যারেক্টার প্যানেল আসলাম, এখন এই যে বিষয়টা সেট দ্য লিডিং, এই লিডিংটা অনেক বেশি জরুরি, সাথে ট্র্যাকিংটা, এই দুইটা বিষয় যদি আমরা ম্যানেজ পারফেক্টলি করতে পারি, আমাদের ডিজাইনের চেহারা পাল্টে যাবে। যেমন আমি যদি এখন এখানে আছি কি সেট দ্য ফন্ট সাইজ, এখন 8-এর জায়গায় যদি আমি 12 নেই,
ফন্ট সাইজটা বাড়লো, আবার চাইলে মাউসের কার্সর নিচের দিকে আনলে কি সাইজ ছোটো হইতেছে, উপরের দিক নিলে বড় হইতেছে, আবার চাইলে এটা নিচে ডাউন এই যে অ্যারোর নিচে ক্লিক করলেও কিন্তু আবার সাইজ প্রিসেট যেগুলো দেওয়া আছে সেখান থেকে আমি নিতে পারি, অথবা আমি চাইলে ম্যানুয়ালি দিতে পারি। এটা হলো ফার্স্টেরটা আমাদের ফন্ট সাইজ। এরপরে যেটা সেট দ্য লিডিং, এই যে লিডিংটা বিষয়টা, এখানে যদি ক্লিক করি কি আছে অটো। এখন যখন অটো আছে দেখো এটা হলো কি অটো। এখন আমি যদি এটা থেকে বাড়াইয়ে নেই, আমি যদি একটু বাড়াই কি হইতেছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্বটা সেটা আমি যখন লিডিংটা বাড়াবো বাড়তেছে, যদি কমাই কমতেছে নাকি। এখন লেখাটা যদি মনে করো এইভাবে থাকতো, কিছু বোঝা যাইতো? না, বা এটা বুঝতেও মূলত অনেক কষ্ট হতো। লাইন স্পেসিং যেটা, তাই না? হ্যাঁ, লাইন স্পেসিং যেটাকে লিডিং বলা হয়। হ্যাঁ, যে এই যে এখানে যে বিষয়টা সেট দ্য লিডিং, দুইটা লাইনের যে মাঝে যে স্পেসিংটা, লাইন হাইট যেটা সেটা। এখন এখান থেকে আমরা কি করতে পারি, যদি বাড়াই, এখন কতটুকু বাড়াইলে আমার লেখাটা পারফেক্টলি বোঝা যাবে। যেমন দেখো দুইটার একটা গ্যাপ আমরা দেখি, যদি আমাদের পরের স্লাইডটা এরকম আছে, এটাই আমি কি রাখবো, এটা রাখবো অটো, দেখো। আর এটার মধ্যে আমি রাখলাম কত, মনে করো 9x1.6। দুইটার মধ্যে কোন লেখাটা পড়তে ভালো লাগতেছে, যদি আরেকটু ছোট করি অথবা মনে করো এই সাইজেই থাকুক, কোন লেখাটা পড়তে ইজি ফিল হইতেছে, সেম লেখা কিন্তু না। ডান পাশে আমরা জাস্ট কি করছি, লিডিংটা বা লাইন হাইটটা একটু আপডেট করছি, তাতেই কিন্তু আমার লেখাটি রিডাবিলিটি যেটা, যে একটা লেখা পড়তে যতটুকু দরকার, মানে স্পেসিংটা দরকার, তাতে কিন্তু দুইটার ডিফারেন্স কিন্তু এখন বুঝতেছি কিনা, যে এই লেখাটা এখন কেমন লাগতেছে, যেটা অটো আমাদের এখন লাইন হাইট বা লিডিংটা কিন্তু এখানে অটো, মানে এখান থেকে অটো থাকলে কি সে তার মতো করে একটা নিয়ে নেবে। আর যখন আমরা সেটাকে ম্যানুয়ালি করলাম, কি করলাম, ফন্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে ফন্ট সাইজ যা ছিল আমরা সেটাকে 1.6 দিয়ে গুণ করে এরপর এটা বসাইলাম, অথবা আমরা ম্যানুয়ালি কমাই বাড়িয়ে দেখলাম। এখন এই দুইটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স লক্ষ্য করা যায় নাকি। এটাও যদি কাউরে পড়তে দেওয়া হয়, এটা যদি কাউরে পড়তে দেওয়া হয়, দুইটার মধ্যে তার চোখে অন্তত কোন বিষয়টা বেশি ভালো লাগবে পড়তে বা ইজি মনে হবে। ডান পাশেরটা। কি ডান পাশেটা তো সবাই একমত নাকি, না আবার কারো কাছে বাম পাশেটা ভালো মনে হয়? না, ডান পাশেরটা। ডান পাশেরটা। এখন এই বিষয়টাই আমরা যেটা লিডিং বলতেছিলাম, এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক। তো আমরা আবার একটু এসে যাই। তো লিডিং মূলত কোথায়, যে ফন্ট সাইজের যে এইটা অপশনটা আমরা যেটা দেখে আসলাম, এখানে যখন অটো দেওয়া আছে তখন কিন্তু আমাদের ভিউটা এরকম, আমি এই টেক্সটাই কপি করে নিয়েছিলাম। এরপর আমরা ওইটার ডিফারেন্সটা এবার দেখতেছি। দেখো লিডিং অর লাইন স্পেসিং, এটাকে লাইন হাইটও বলি বা বলা হয়, যেটা বলি। তো এখানে মূলত একই টেক্সট, একই প্যারাগ্রাফ, 3টা প্যারাগ্রাফ নিয়ে আছে। এটার যে লাইন স্পেসিংটা বা লিডিংটা এটার একটু চেঞ্জ করে বসানো। কেমন, এখানে আমাদের যখন আমাদের ক্যারেক্টার প্যানেল থেকে আমরা যখন অটো রাখছি লাইন হাইট বা লিডিংটাকে, তখন হলো ফার্স্টের লোকটা। এরপরে কি করছি সেটাকে, যেমন গোল্ডি লাইন হাইট নামে একটা আছে ফর্মুলা, যে আমাদের যখন কোনো প্যারাগ্রাফের যে ফন্ট সাইজ থাকবে, প্যারাগ্রাফের যে ফন্ট সাইজ থাকবে সেটাকে, এটা কিন্তু মাল্টিপ্লাই বা গুণ আর কি, 1.5 অথবা 1.68 দিয়ে গুণ করতে হবে আর কি। ওইটা আমরা যদি পারফেক্ট একটা মানে এই যে গোল্ডি লাইন হাইটের যে ফর্মুলা এইটা আর কি, এটা যদি মানতে চাই তখন কি 1.5 অথবা 1.68। আর স্ট্যান্ডার্ড লাইন হাইট যেইটা, এটা হলো 1.4 অথবা 1.6। বুঝলাম, আমরা যখনই কোনো একটা ডিজাইনে প্যারাগ্রাফ ইউজ করবো, প্যারাগ্রাফ মানে কি, যখনই এটা কি শুধু প্যারাগ্রাফের ক্ষেত্রে, না? 2-3-4 লাইন যখন তোমার হইতেছে আর কি, মনে করো সিঙ্গেল লাইন হলে তো সেটা তো তোমার লাইন হেডের মানে নেই, বিষয় নেই। লাইন স্পেসিংটা তখনই লাগতেছে আমার যখন 2 লাইন মিনিমাম থাকতেছে নাকি, যে একটা লাইনের উপরে যাতে আরেকটা লাইন উঠা না পড়ে বা মিলে না যায়, দেখতে যাতে ওইরকম পড়তে যাতে কঠিন না হয়।
তো এই বিষয়গুলো আমরা ফলো করতে পারি। যদি আমরা অটো রাখি সেক্ষেত্রে কিন্তু এরকম রেজাল্ট। আর আমরা কী করি, যদি গোল্ডের লাইন হাইটটা ফলো করি, আমরা 1.5 অথবা 1.68 কাকে গুণ করব? ফন্ট সাইজকে। আমরা একটু দেখে আসি। যেমন এখানে আমাদের ফন্ট সাইজ কত ছিল? এই ক্যারেক্টারে আসলে হ্যাঁ ফন্ট সাইজ ছিল 9। আমরা কি করব এটাকে, যদি ওই যে এটা গোল্ডেন লাইন হাইটের ফন্ট সাইজকে আমরা 1.5 অথবা 1.68 দিয়ে গুণ করব। ক্যারেক্টারে গেলাম, এখানে আমাদের ফন্ট সাইজ কত? এই ফন্ট সাইজ কিন্তু এই যে এটা 9। 9 দেখো 9 ইন্টু 1.5 এইটা। এখন আমার কাছে যদি মনে হয় যে না, তাও আমার মনে হইতেছে। আর আরেকটা বিষয় কি, প্রত্যেকটা ফন্টের জন্যই কিন্তু একই ফর্মুলা এখানে বসবে, কোনটা বসবে এটা কিন্তু ডিপেন্ড করবে কি, প্রত্যেকটা ফন্টের কিন্তু এই যে ফন্টের যে ওয়েটটা, ফন্টের হাইটটা কিন্তু সেম প্রত্যেকটা ফন্ট কিন্তু একরকম না। তখন আমি যেই ফন্টটা ব্যবহার করতেছি ওইটার উপরে ডিপেন্ড করবে যে আমি এইটার ক্ষেত্রে, যেমন মনে করো এটা যদি আমার এবং অনেক ফন্ট আসবে যেটা দেখবা যে এখানে যখন তুমি লিডিংটা অটো রাখবা মানে ভালো কাজ করতেছে, হ্যাঁ, যে অটোতেও বেশ ভালো মনে হইতেছে যে না এটা রিডেবিলিটি ভালো। কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু এটা থাকবে না। যখনই না থাকবে তখন মানে তোমার কী করতে হবে, তখন আমার কিন্তু যেমন এটা আমার মনে হইতেছে না, এটা একটু ক্রাউডেড, একটু গ্যাদারিং মনে হইতেছে, তখন আমি কী করবো, ওইটা আমি যদি গোল্ডেন লাইন হাইটটা ফলো করি, তখন আমার ওই যে ফন্ট সাইজটা 9 ইন্টু 1.5 কই গেল, 9 ইন্টু 1.5 এন্টার দিলাম, এটা আসলো। আর তাতেও যদি আমি হ্যাপি না হই, তখন আমি কী করতে পারি, ওই যে 1.6 স্ট্যান্ডার্ড যেটা এটার মধ্যে কিন্তু দুইটা আছে, 1.68 অথবা 1.5। এখন 68 দিয়ে দেখি। স্ট্যান্ডার্ড তো স্ট্যান্ডার্ডই, সেটা আমরা সকলেই জানি। তুমি ওইটা ফলো করলে আর কিছুই লাগবে না, স্বাভাবিক। 1.68 দেখো। এখন কোনটা দিলে পারফেক্ট মনে হবে সেটা কিন্তু আমার ওই যে আমার ডিজাইনারের চোখ, সেই চোখ দিয়ে আমার ওইটা ডিফাইন করতে হবে যে এটা লাইন হাইট কত হইলে বা লিডিং কত হইলে লেখাটা এর থেকে বেটার বা পড়ার যোগ্য মনে হইতেছে, বা লেখাটা সুন্দরভাবে পড়া যাবে, সুন্দরভাবে বোঝা যাবে। হ্যাঁ, এটা কিন্তু যেমন এটা কিন্তু আমাদের কত 1.68 এটা দিয়ে। এখন যদি আমি স্ট্যান্ডার্ড যেটা সেটা ফলো করি, আমাদের সময় মনে হয় কাছাকাছি, আমরাই করি, নতুন লিঙ্কে জয়েন করি। তো আমরা যেটা রেকর্ডিং তো অনই আছে না? হ্যাঁ, রেকর্ডিং অন করছে। তো আমরা আলটিমেটলি কি, আমরা আমাদের ফন্ট সাইজ অনুসারে, ফন্ট হাইট অনুসারে, ফন্টের ওয়েট অনুসারে বা ফন্টের স্টাইল অনুসারে আমরা কিন্তু এর থেকে যে কোনো একটা, যেটা আমাদের জন্য বেস্ট মনে হবে যে না এটা আমার রিডেবিলিটি ভালো বা এটা ভালো বা এটা ভালো, আমরা এখান থেকে গোল্ডেন লাইন হাইট অথবা স্ট্যান্ডার্ড লাইন হাইট অথবা অটো, হ্যাঁ অটো নর্মালি থাকে। এরপর আমরা সেখানে আমরা চাইলে কি ফন্ট যে সাইজটা থাকবে সেটার সাথে 1.5 অথবা 1.68 অথবা যদি স্ট্যান্ডার্ড লাইন হাইট ফলো করি ফন্ট সাইজের সাথে 1.4 অথবা 1.6 গুণ করে, হ্যাঁ তখন কিন্তু এটার দেখবা যে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে হলো আমাদের লিডিং বা লাইন স্পেসিং। এরপরে যেটা আসে ট্র্যাকিং। তো ট্র্যাকিং বিষয়টা একটু দেখে আসি না, এখানে এক্সাম্পল নাই। আমরা এতক্ষণ দেখলাম কি লিডিং দেখছিলাম নাকি, এই যে মানে প্যারাগ্রাফের ক্ষেত্রে লাইন স্পেসিং বা লিডিং। এখন দেখবো হলো ট্র্যাকিং। এই দুইটা জিনিসই যদি কেউ ভালো মতো ম্যানেজ করতে পারে সেটা ভালো, খুব সুন্দর কাজে দেয়। আর আরেকটা বিষয় হলো, যখনই মনে করো প্যারাগ্রাফের সাইজ সাধারণত কী হয় 8, 9, 10, 12, 15, 14, 15, 16 এরকম পিক্সেল হয়, মানে পিক্সেল বলতে পিটি, হ্যাঁ সাইজের হয় আর কি। কিন্তু যখনই সেটা মনে করো হেডিং 2 বা হেডিং 2 বলতে কেমন, মনে করো সেটা 22, 24, 28 সাইজের ফন্ট হবে। যেমন এটা আছে কত আমাদের 56, এখন এটাকে যদি মনে করো 28 ফন্ট করি, যেমন এটা যদি আমাদের হয়, এটাকে লেফট লাইন করি, মনে করো এটা একটা প্যারাগ্রাফ। এখন এটার জন্য আমাদের কি লাগবে, একটা মনে করো হেডিং লাগবে, হ্যাঁ, বা প্যারাগ্রাফের একটা হেডিং মনে করো নেব। এটাকে আমি এই লাইন হাইটটা দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে দিই, হ্যাঁ এটাকে পাশে রাখি। এরকম বসলো। এখন
এটার ফন্ট সাইজ হলো 28। এখন এটার ক্ষেত্রে আমাদের কত নিলে ভালো দেখায়? দেখো 28 আমাদের যখন অটো আছে, এখন অটো, এখন 28-এর সাথে যদি আমি দেখি আমরা একটা সাইজ দিয়ে 28x1.3 কেমন হয়, বাড়ছে। 1.2 দিলে কত ফন্ট সাইজ হলো 28x1.2। দেখো তার মানে আমাদের নর্মাল যে অটো আছে সেটাও কিন্তু পারফেক্ট, খারাপ লাগতেছে না। এখন যদি আমার বেশি মনে হয় আমি চাইলে একটু কমাই নিতে পারি। এটা হলো আমার ওই যে যেটা বলছিলাম যে ডিজাইনার হইতে হলে কিন্তু চোখের যে বিষয়টা ভালো লাগাটা, ভালো মন্দ বোঝাটা, যে একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন সুন্দর না, সেই বিষয়টা কিন্তু আমার চোখে দেখে ডিসাইড করতে হবে যে এই ডিজাইনটা ভালো, এই ডিজাইনটা ভালো না, এই ডিজাইনটা প্রফেশনাল, এটা প্রফেশনাল হয় নাই। হ্যাঁ, ফন্ট ইউজের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে আমার চোখে কতটুকু ইউজ করলে সেটা পারফেক্ট মনে হইতেছে, আমার কিন্তু সেইভাবে ইউজ করতে হবে। আবার যদি এটা ফন্ট সাইজটা মনে করো 56 হয়, এখন সেক্ষেত্রে অটোটা দিলে কি হয়, কি গ্যাপটা অনেক বেশি না? হ্যাঁ, গ্যাপটা কিন্তু বেশি। তখন আবার কি করতে হবে আমাদের, যেমন 56 আছে, আমি এটাকেও 56 দিয়ে দেখি যে এটা এখন শুধু মনসেরাত দিয়ে দেখাইলাম। মনসেরাতের জন্য অন্য ফন্টের ক্ষেত্রে কিন্তু সেম কাজ করবে না। যেটাই আমি ইউজ করি সেটা আমার কতটুকু নিলে ভালো দেখায় বা আমার লেখাটা সুন্দর লাগতেছে, ততটুকু আমার ইউজ করতে হবে। ঠিক আছে? তো ট্র্যাকিং দেখতে গেছিলাম। এখন এটাকে মনে করো আমি করি নিউ বলতে এই যে আমার আর্টবোর্ডটা, এটাকে একটু কপি করি, অল্টার প্রেস করে শিফট ধরে ডানে নিয়ে গেলাম, এটা ডুপ্লিকেট হইলো। এই দুইটাকে ফলাই দিই, এটাকে কি করি এক লাইনে নিয়ে যাই। এটা কি হলো, সিঙ্গেল লাইনে চলে আসলো। এখন প্রত্যেকটা যেমন আই একটা লেটার, এম একটা লেটার, প্রত্যেকটা কি এক একটা লেটার। আমরা একটু আগে দেখছিলাম কি দুই লাইনের গ্যাপটা, দুই লাইনের মাঝে স্পেসিংটা বা গ্যাপটা, সেটা ম্যানেজ করা লিডিংয়ের মাধ্যমে। এখন দেখব হলো সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স। এখন সিলেক্টেড ক্যারেক্টার্স কারা? এখন তো পুরোটাই সিলেক্টেড। দেখো এখন আছে কত, 0। আমি এখান থেকে কী করলে 10, 25, 50, আমি যদি 5 দেই, 5-এর জায়গায় যদি 200 দেই, আবার যদি -100 দেই, এখন যদি 500, কী হলো ব্যাপারটা? আমি যদি এখানে কার্সর রাখি বলতেছি যে সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার। এখন ক্যারেক্টার কোনগুলো? এই লেটার্স। এখানে যে সিলেক্টেড লেটার্সগুলো আছে, এই লেটার্সের মাঝে, যেমন এখানে যেই লেটারগুলো ইউজ করা হয়েছে লিখতে, এটার মাঝে যে একটার সাথে, যেমন এর সাথে এসের গ্যাপ, এসের সাথে আইয়ের গ্যাপ, আইয়ের সাথে জির গ্যাপ। এখন যদি এরকম মনে করি আই আর জির গ্যাপ, এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, এটার মাঝের গ্যাপটা আমি ঠিক করব। এখন -100 না দিয়ে এখন কী করব, 200 অথবা মনে করো 1000 দেই। দেখো আই আর জির পরে যে গ্যাপটা, এটা কিন্তু 1000 হয়েছে ট্র্যাকিং। কোনটা? ট্র্যাকিংটা। এখন যেহেতু একই সেন্টেন্সের দুইটা ট্র্যাকিং, একটা হলো -100 আর একটা হলো 1000, যার কারণে কি এখানে কিন্তু কোনোটাই আসতেছে না। দেখছো, আবার যখন এই দুইটাকে সিলেক্ট করব তখন কিন্তু ট্র্যাকিং দেখাইবে 1000। আবার যদি বামেরগুলোকে সিলেক্ট করি, ট্র্যাকিং দেখাবে -100। আবার যদি এটাকে চেঞ্জ করি, চেঞ্জ হইল। তার মানে কি, আমি যদি কোনো একটা সেন্টেন্সে স্পেসিফিক কোনো একটা লেটারের, যেমন এখন যদি 0 করে দিই, সবগুলো স্বাভাবিক হয়ে গেল। স্বাভাবিক যে স্পেসিংটা যখন 0 থাকবে, আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি চাই যে নির্দিষ্ট কোনো একটা স্পেসিং, যেমন জির পরে স্পেসিং হবে, আর কিছু না, জির পরে কত স্পেসিং, মনে করো 200 অথবা 2000, এই যে যেটা, এটা হলো ট্র্যাকিং। যে একটা লেটার থেকে আরেকটা লেটারের যে স্পেসিংটা, গ্যাপটা, সেটা এখন আমাদের কি অনেক ক্ষেত্রে কিন্তু এরকম প্রয়োজন হতে পারে যে আমি এরকম মনে করো এরকম নিলাম, বা এটাকে বড় করে নিই, যেরকম নিলাম। এখন এটাকে আমি চাইতেছি কি যে
যে গ্যাপটা মনে করে এটা যে ফন্টটা আমি নিছি সেটা হয়তো অনেকটা মনে হইতেছে একটার সাথে আরেকটা গা মানে মিশে গেছে। যে ফন্টটা নিছি যে আমার কাছে মনে হইতেছে গা একটার সাথে আরেকটা মিলানো, বাট এটার মধ্যে একটু গ্যাপ থাকলে সুন্দর দেখাবে। তখন আমি চাইলে এই যে ট্র্যাকিংটা সেটা আমরা কমাইয়া বাড়াইয়া দেখা বা ইচ্ছে মতো আমরা সেটাকে সেট করতে পারি। লিডিং হইল দুইটা লাইনের মাঝে গ্যাপটা, লাইন স্পেসিং। আর ট্র্যাকিং হইল কি একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব। ক্লিয়ার? আমার যেটা সিলেক্ট করবো, যেমন এটার মধ্যে যদি আমি ট্র্যাকিং সেট করতে চাই, পুরোটা সিলেক্ট করলাম, মানে এই প্যারাগ্রাফ সিলেক্ট করলে কি এক ক্লিক করলে তো পুরোটাই হয়ে যাবে। এখন এটার মাঝে এই দেখো, এখন প্যারাগ্রাফে এরকম সেট করলে কি ভালো লাগে? মানে বিষয়গুলো ভালো লাগবে না, কিন্তু পড়তে আরও কঠিন হয়ে যাবে। হ্যাঁ, বা আমার যদি কোথাও ইউজ করতে হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ট্র্যাকিং থেকে সেটা ইউজ করতে পারবো। ট্র্যাকিং আর লিডিং ক্লিয়ার কিনা? হ্যাঁ, তো এরপরে আমরা যেটা ইম্পর্ট্যান্ট টাইপোগ্রাফিক্স টিপস, টাইপোগ্রাফির ক্ষেত্রে কিছু টিপস আছে যেগুলো আমরা দেখব এখন, যে বিষয়গুলো আমরা সাধারণত ফলো করি বা ফলো করতে হয়। যেমন ফার্স্ট যে বিষয়টা, যে আমরা ওই যেটা আমরা গ্রাফিক্সের যেহেতু মূল বিষয়টাই থাকে আমাদের কোনো একটা মেসেজ অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা, সেটার জন্য আমরা বিভিন্ন ডিজাইন এলিমেন্টস ইউজ করি, টেক্সট ইউজ করি। তো আমরা মনে করো সব কিছু সুন্দর নাইসলিভাবে ডেকোরেট করলাম, সুন্দর ছবি দিলাম, অনেক কিছু, মানে যত এলিমেন্টস আছে সব কিছু পারফেক্ট। এরপর আমি কী করলাম, সেখানে একটা টেক্সট ইউজ করলাম, যে টেক্সটটা হয়তো সাইজ দিলাম মনে করো 2 pt। হ্যাঁ, কেমন হইতে পারে মনে করো এখানে এই ফন্ট সাইজ এরকম না দিয়া, বা এটাকে ট্র্যাকিংটা কমাই নেই, 0 থাকুক। এখন আমি এটাকে কী করলাম, মনে করো ফন্ট সাইজ দিয়ে দিলাম 6 বা তার চেয়েও কম, মনে করো এরকম। এখন এটা দেখতে হলে কি তার মাইক্রোস্কোপ লাগবে। আমি একটা ডিজাইন করলাম মনে করো A4 বা লেটার সাইজে। এখন ফন্টগুলো কী করলাম, একদম ছোট ছোট কইরা, হ্যাঁ, আরও মিলিয়ে দিই, মনে করো এরকম, যে এক কোনায় নিয়ে কিছু ফন্ট দিয়ে দিলাম, বাকিটা হোয়াইট স্পেস থাকলো। তো আমাদের টেক্সটটা কি, বা আমার যে মেসেজটা ওই টেক্সটের মাধ্যমে দিতে চাইতাম, তখন কি সেটা কি ফ্রুটফুল হবে? মানে আমি যে অডিয়েন্সের কাছে আমি যে মেসেজটা দিতে চাইতাম, আমার টেক্সটটা যদি রিডেবল না হয়, সেক্ষেত্রে ওই ডিজাইনটা কি মার খাবে নাকি সকলে অ্যাকসেপ্ট করবে হাসি মুখে? মায়ের খাবে। ইচ্ছা মতো পিটাইব নাকি? তো আমাদের আলটিমেটলি টার্গেট যেটা, তুমি বিজনেস কার্ড করো, ফ্লায়ার করো, লোগো করো, যাই করো, ইট শুড বি রিডেবল। যে অবশ্যই সেটাকে রিডেবিলিটি থাকতে হবে যাতে সেটা পড়া যায়। হ্যাঁ, সেটা তুমি ট্র্যাকিং সেট করে পারো, তুমি সেটা লিডিং সেট করে পারো, তুমি সেটা অটো রাইখা পারো, তুমি সেটা যে কোনো ফন্ট ইউজ করে আছো, শেরিফ নন শেরিফ, হ্যাঁ, তুমি যে কোনো সান শেরিফ বা ডিসপ্লে ফন্টের যে কোনো ওয়েতে হোক, সেটাকে তুমি স্ক্রিপ্ট ফন্ট ইউজ করলেও সেটা যদি রিডেবিলিটি না থাকে, তুমি স্ক্রিপ্ট মনে করো তোমার পছন্দ স্ক্রিপ্ট ফন্ট, ওই যেমন রাশিদার কথাই বলি, রাশিদ কদিন আগে ওর নিজের জন্য লোগো করছিল, যে তুমি এমন করে স্ক্রিপ্ট ফন্ট ইউজ করতে চাইছিলাম, মেবি দেখছিলাম। তো এখন লোগোর ক্ষেত্রে কিন্তু তুমি মডার্ন যুগে আইসা নিজের নামের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে মডার্ন ফন্টটা ইউজ করা বেটার। রিডেবিলিটির কিন্তু তখন মিসিং হইতো। তো তুমি যেই ডিজাইনই করবা, যে টেক্সট ইউজ করবা টাইপোগ্রাফির ক্ষেত্রে, তোমার মাস্ট মাথায় থাকতে হবে কি রিডেবিলিটি, যে বিষয়টা যে অবশ্যই সেটা রিডেবল হতে হবে। ঠিক আছে? যাতে সেটা যে কোনো ওইতে হোক মানে কনফিউজিং না হয়, যে পড়তে কষ্ট না হয়। এরপরে লাইন উইথ। এখন লাইন উইথ মানে কি? লাইনের প্রস্তুতা নাকি? একটা লাইন যেমন দেখো, এই লাইনটা কী করছে, এখান থেকে শুরু পড়তে 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 এই পর্যন্ত আসবে, আবার পড়তে 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 এখান থেকে এই পর্যন্ত যাবে, এইরকম লেন্দি যাতে না হয়। উইথটা অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে কি, যেমন আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কি দেখি, ছোটো ছোটো কিন্তুই থাকে এরকম, যে এক পাশে ইমেজ দেয়, আরেক পাশে ছোটো একটু লেখা, আবার এই পাশে ইমেজ দেয়, এই পাশে ছোটো একটু লেখা। হ্যাঁ, আমরা ওই ফ্লায়ারের ক্ষেত্রে দেখবা কি, ফ্লায়ারের ক্ষেত্রে আমার ওই একটা এক্সাম্পল আছে আমাদের, একটু দেখে আসি। এই যে যেমন এখানে দেখো, এখন সে চাইলে কি করতে পারতো,
এই লেখাগুলো সব এক লাইনে নিতে পারতো, এই লেখাগুলো সব এক লাইনে নিতে পারতো নাকি? ছোট ছোট করে কেন দিছে? যাতে পড়তে সুবিধা হয়। হ্যাঁ, যে এটা আমাদের ওই যেখানে যে লেন্দি না কইরা, হ্যাঁ, উইথটা অবশ্যই আমাদের যাতে এখন এটা কারো পড়তে দিলে সে মনে করবে আরে বিশাল লাইন, এত লাইন কী পড়বো। যেমন আজকে আমার ফাইবার একটা ক্লায়েন্ট নক দিছে, তো ও হইলো বিশাল এক ডিটেলস নিয়ে। আমি তো ভাবছি যে এই কয় $1000 অর্ডার কে জানে, লোগো নিয়ে বিশাল এক ডিটেলস। এখন ওই রকম গোছানো ডিটেলস যখন কোনো ক্লায়েন্ট নিয়ে আসে মনে হয় যে এটা বাজেট অনেক হাই হবে। পরে বাজেট জিজ্ঞেস করলাম, বলতেছে তোমার মানে বেসিক প্যাকেজ। পরে বলছে সরি। হ্যাঁ, তো এখন ওই রকম ভিতরে আমার বেশি বেশি আরেকটা হলো, ওর যখন ওই রকম ডিটেলস দেখছি আমার পড়তেই মানে মনে চায়নি যে এত বড় ডিটেলস পড়তে তো আমার কয়েক মিনিটের ব্যাপার। বাট যখন সেটাকে আমার মনে হইতো যে একটা ছোটো একটা ব্রিফ আছে, তো মনে হইতো একটু পড়ি। হ্যাঁ, কিন্তু পড়ার আগে কিন্তু চিন্তা করছি যে এত বড় ব্রিফ ওইটা তারপর পড়ছি কি জন্য, যদি বড় ক্লায়েন্ট হয়ে যায়। হ্যাঁ, এটা হইতেই পারে। তো সেক্ষেত্রে কি আমরা যখন টাইপোগ্রাফির ক্ষেত্রে এরকম লাইন ইউজ করব, আমাদের মাথায় রাখতে হবে সেটাকে আমরা যতটুকু শর্ট রাখতে পারি। এমনকি এ গুড লেন্থ ইজ বিটুইন 50 to 70 ক্যারেক্টার্স লং। 50 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে যেন লেখাটা থাকে, এই বিষয়টা। এখন ক্যারেক্টার মানে কি, আমরা তো একটু আগে দেখলাম যে লেটার যেটা, হ্যাঁ, যে এটা যাতে এর মধ্যে থাকে, তখন বিষয়টা পড়তে ওই রিডারের জন্য ভালো দেখাবে। যেমন এটা পড়তে তুমি যতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, এটা মনে হবে যে এমনকি এখান থেকে যদি আরও কয়েক লাইন থাকে মনে হবে যে বিশাল লেখা, অথবা ওই লেখাটাই তুমি এইভাবে পড়াও, নিচের দিকে যদি বেশিও হয় তাও মনে হবে কি না লাইন মানে ছোটো ছোটো আছে, পড়ে ফেলি। ঠিক না? এটা কিন্তু কাজ করে। এরপর আছে কি হায়ারার্কি। ওই যে আমরা হায়ারার্কি তো ডিজাইন প্রিন্সিপালের একটা বিষয়, যে আমরা যেমন এই যে দিস ইজ হেডিং, সাব হেডিং। এখন ওই যে ফ্লায়ারের ক্ষেত্রে আমাদের নাসির আসো, আছে। খেয়াল করো, ফ্লায়ারের ক্ষেত্রে আমরা যেমন ডামি কন্টেন্ট ইউজ করি, বা ইসের জন্য আমরা যখন ডামি বলতে কি হেডিং যে পার্টটা থাকে, যেখানে মূল ফোকাস থাকে একটা ডিজাইনের, হেডিংয়ের ক্ষেত্রে আমরা কী করি, এখানে একটা জিনিস ফলো করো, আমরা প্যারাগ্রাফের জন্য সেটা 9 পিটি ইউজ করি বা 12 পিটি বা 14 পিটি যাই ইউজ করি, আমরা যখনই সেটাকে সাব হেডিং, এখন এক ডিজাইনের কিন্তু হেডিং পার্ট একটাই হয়। তুমি ওয়েবসাইটে যখন একটা হেডিং পার্ট ওই দেখবা যে একটাই, তুমি ওয়েবসাইটে ভিজিট করার পরে দেখবা একটা হেডলাইন আছে বা হেডিং আছে। হ্যাঁ, ওখানে যে এটা ফন্ট সাইজ হবে সেটা কি আমাদের যে বডি সাইজটা মানে প্যারাগ্রাফ যে সাইজটা থাকে এটার 300 থেকে 500 গুণ। এখন ওই যে যেটা বলছিলাম যে ফন্টের স্বাস্থ্যর অনুপাতে, মানে সেটা ওয়েটটা কেমন, হাইটটা কেমন, সেই অনুপাতে 300 থেকে 500 গুণ হবে হেডিংটা। আমরা ফ্লায়ারের ক্ষেত্রে উপরে যখন ওই হেডিং বসাই তখন সেটা হবে কি আমাদের টেক্সটের 300 থেকে 500 গুণ। এখন এটা যদি 10 হয় এটা হবে 30 বা 40 বা 50, মানে 30 থেকে 50 পর্যন্ত বডি টেক্সটের। বডি টেক্সট মানে হলো প্যারাগ্রাফ টেক্সট যেটা। আর সাব হেডিং মানে কোনটা, যেমন আমার ওই যে সার্ভিসেস, হ্যাঁ, সার্ভিসেসগুলোর জন্য আমরা যে হেডিংটা দিই সেটা হলো সাব হেডিং, অথবা আওয়ার সার্ভিসেস, আওয়ার প্রোডাক্টস, হ্যাঁ, এরকম যখন আমরা সাব হেডিং দিই এটা হবে কি বডি টেক্সটের 200 থেকে 300%। সেটা পোস্ট কার্ডে বসাও, তুমি ব্যানারে বসাও, তুমি গিয়া কী বলো এটাকে ফ্লায়ারে বসাও, ব্রুশিয়ারে বসাও, যখনই সেটা হেডিং আসবে 300 থেকে 500 গুণ কিসের, প্যারাগ্রাফ টেক্সটের বা বডি টেক্সটের। এখন তুমি যদি বডি টেক্সট 9 নাও, তুমি চিন্তা করবা 3 নং 27 বা 5 নং 45, 27 থেকে 45-এর মধ্যে আমার হেডিংটা রাখবো। সাব হেডিংটা হবে কত, 18 থেকে 27-এর মধ্যে, যদি আমার এটা 9 হয়ে থাকে। ক্লিয়ার? এই হ্যাঁ, ক্লিয়ার। এখন ওই যে হায়ারার্কি কিন্তু আমরা ডিজাইন প্রিন্সিপালে দেখছি, কারণ কি কোনো আমি যদি স্পেসিফিক কোনো একটা বিষয়ে ফোকাস চাই বা রিডারের দৃষ্টি আকর্ষণ করতে চাই তখন কিন্তু হায়ারার্কি ইউজ করি। এখন এখানে হলো কি ফন্ট সাইজের মাধ্যমে হায়ারার্কি। আমি যখন হেডিংয়ের সাইজটা অনেক বড় করবো সে ফার্স্টই তাকাবে সেটার দিকে, আমিও চাই সে এটার দিকে তাকাক। এরপরে সে যদি ইন্টারেস্টেড হয় আমার সার্ভিসে বা আমার বিজনেসের দিকে, তখন সে আসবে আমার অন্যান্য বিষয়গুলো দেখতে। তখনও সে যখন টেক্সটে একদম ডিটেলসে না গিয়ে সে আগে দেখবে সাব হেডিংগুলো, যে আমি কী কী মেইন সার্ভিস দিই। এরপরে কোনো একটা সার্ভিস যদি তার ভালো লাগে সে হয়তো তারপরে দেখবে যে ওই সার্ভিস নিয়ে আমার আর কী কী বিষয় আছে। ঠিক, ডিটেলসে কিন্তু আমাদের সেগুলোই থাকে।
গেল। এরপরে কি আমরা টাইপোগ্রাফি টেক্সট যখন ইউজ করব টেক্সটের ক্ষেত্রে আমাদের এই কালারের বিষয়টা কিন্তু অনেক বেশি জরুরি। আমাদের ফার্স্ট সেকেন্ড দুই ব্যাচেরই যেহেতু ওদের ক্লাসটা সেকেন্ড টাইম আরও দেখার সুযোগ পাইনি, অনেকেরই এই সমস্যাটা এখনও রয়ে গেছে। তো যেহেতু ওদের একটা ক্লাস নিব কই অনেক দিন পরে ভাবলাম যে তোমাদের সাথে নিয়ে নিব। তো এই সমস্যাটা কি কালার ইউজের ক্ষেত্রে তুমি যেই ব্যাকগ্রাউন্ডের উপরে টেক্সট ইউজ করবা কখনোই ওটার সিমিলার কালার ইউজ করবা না, কাছাকাছি কালারও না। কালার কন্ট্রাস্ট ঠিক রাখতে হবে। যেমন এখানে ব্ল্যাক ইউজ করছি, টেক্সট হোয়াইট, এখানে হোয়াইট টেক্সটে ব্ল্যাক, এইটা কিন্তু ব্লু, তার উপরে হোয়াইট দিয়েছি তাও ভালো লাগতেছে, ইয়েলো দিয়েছি ভালো লাগতেছে। ঠিক আছে, তো আমার কোনোভাবেই যেন ব্যাকগ্রাউন্ড টেক্সট আর মানে টেক্সটের যে কালারটা অথবা কোনো এলিমেন্টসের যাতে এটা এক্স্যাক্ট না হয়। এলিমেন্টস হয়তো কাছাকাছি যেতে পারে, যেমন দেখো এখানে টাইপোগ্রাফি লেখাটা আমি এলিমেন্টস হিসেবে ইউজ করছি। কীভাবে? যেহেতু আমার বডিটা গ্রিন কালারের, এটা একটু ডিপ দিয়ে দিয়েছি যে ওটা মানে এটা আমি ফোকাসে কিন্তু চাইনি, ফোকাসে চাইছি কোনটা কালার, নিচে একটা এলিমেন্টস ইউজ করছি ব্রাশ দিয়ে যাতে এটার দিকে আমার ফার্স্টে চোখ যায়, এরপর বাকিগুলোতে। মানে বুঝতে পারছি যে আমরা যখনই টেক্সট ইউজ করব তখন আমার ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকবে সেটার যেন কাছাকাছি কালার না হয়। এক্স্যাক্ট হওয়া তো সুযোগই নেই। হ্যাঁ, তুমি যদি মনে করো ব্ল্যাকের উপরে ব্ল্যাক টেক্সট দাও সেটা তো দেখাই যাবে না, না? বা কাছাকাছি কালার ইউলো ক্লিয়ারলি মেসেজটা দেখা যাবে না। তো কালারটার দিকে অবশ্যই নজর রাখতে হবে। এরপর আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটাও কিন্তু আমরা টেক্সটের ক্ষেত্রে দেখছিলাম। তারপর আরেকটু যেটা আমাদের যখনই আমরা অ্যালাইনমেন্ট ইউজ করব আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বা সবচেয়ে বেশি যেই এটা লেফট অ্যালাইনমেন্টটা আমরা চেষ্টা করবো রাখার। এরপর যদি আমার ডিজাইনের ক্ষেত্রে মনে হয় যে না এখানে আমি 3টা সেকশন আছে সেখানে আমি মিডল অ্যালাইন করছি। এখন দেখো একটা লেখা যখন লেফট অ্যালাইন হয় এটা পড়তে যতটা ইজি বা সহজ মনে হবে, কেমন? তুমি এখানে যেখানেই শেষ হোক, আগে পরে যেখানেই শেষ হোক, শুরু করতেছি কিন্তু একটা পয়েন্ট থেকে, তোমার চোখটা অটোমেটিক এইখান দিয়ে যাবে। তো যখনই সেটা লেখা পড়বে এখান থেকে পড়তেছো, এরপর তোমার এসে আবার এইটা ভিতরে যাইতেছে, এটা বাইরে আসতেছে, এটা এখানে, এটা এখানে, এক একটা কিন্তু এক এক জায়গাতে। আর রাইট অ্যালাইন হলো তো আরও বিরক্তিকর। আমাদের যে বিষয়টা যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে লেফট অ্যালাইনটা ঠিক রাখতে। এরপর ক্ষেত্র বিশেষ যদি আমার মিডল অ্যালাইন হয়ে যায়, যে আমি ডিজাইন করতেছি সেই পুরো ডিজাইন হলো মিডল অ্যালাইনের একটা সেকশন, তখন মিডল অ্যালাইন সমস্যা না। হ্যাঁ, কিন্তু আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করতে হবে লেফট লাইনটা ঠিক রেখে মানে ডিজাইন করতে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে। বুঝতে পারছি? হ্যাঁ, এরপরে যেটা ডোন্ট ইউজ জাস্টিফাই। জাস্টিফাই কোনটা? মাইক্রোসফট ইউজার যারা, আর তোমরা জানি জাস্টিফাই কি, যে না জানো আমি দেখি, যেমন এটা রেগুলার থাকুক 13-18 দিলাম মনে করো লাইন হাইট। এখন এটা কি হয়েছে আমাদের একটা প্যারাগ্রাফ। এখন ক্যারেক্টার থেকে বা প্যারাগ্রাফ প্যানেল আমি যাই, প্যারাগ্রাফ কোথায়, এই প্যারাগ্রাফ, এটা আবার পাবো কোথায়, এই যে এখান থেকে টাইপ এই প্যারাগ্রাফ, হ্যাঁ ক্যারেক্টার প্যারাগ্রাফ এগুলো। তো এখান থেকে আমাদের ফার্স্টে যেটা আছে কি আছে, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, এরপর আছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট। দেখো কি হলো, আমি যদি এটা আর এটার ডিফারেন্সটা প্রয়োজনে দুইটা করি। দেখো যখন জাস্টিফাই করতেছি কি হইতেছে, দুইটা মানে ডিফারেন্সটা বুঝতে পারছি? লেখাগুলোকে টেনে তোমার ডানে পামের অ্যালাইনটা ঠিক করে দিতেছে, মিডল অ্যালাইন করলে মিডল, রাইট করলে এটা। এখন এটা আমরা কি ডিজাইনের ক্ষেত্রে কখনোই এই জিনিসটা করব না, মানে বুঝতে পারছি? এই জিনিসটা আমাদের অলওয়েজ ট্রাই টু ইউজ লেফট অ্যালাইন। আমরা এই জিনিসটাকেই করব।
জাস্টিফাইটা ইউজ করবো না, ডোন্ট ইউজ জাস্টিফাই। নেভার ইউজ সিমিলার কালার, ওই কালারের ক্ষেত্রে যে কথা বলছিলাম, এই যে আমাদের কয়েকজনের এই সমস্যাটা রয়ে গেছে এখনও, যে তোমরা ব্যাকগ্রাউন্ড যে কালার ইউজ করো ওইটা দেখে কাছাকাছি কালার বা এমন এক কালার দিছো যেটা টেক্সট পড়তে খবর হয়ে যাবে। যেমন এখানে কি আছে, অ্যাশ, হ্যাঁ অ্যাশ কালার আছে বা অ্যাশ, আর এটাও কি ওইটার মধ্যেই ওইটার কাছাকাছি একটা কালার। এখন এই টেক্সটটা বুঝতে কেমন, কি ঝামেলার না? যে লোক চশমা ইউজ করে না তারও মনে হবে যে চশমাটা হলে একটু ভালো পড়তে পারতাম। তো নেভার চশমা ইউজ, দিয়েও কাম হবে না। হ্যাঁ নেভার ইউজ সিমিলার কালার, যেটা আমি আগেই বলে রাখছিলাম। এরপরে ডোন্ট মেক স্ট্রেস। এই বাংলাদেশি ডিজাইনার যারা, মানে বাংলাদেশি বলতে লোকাল কাজ যারা করে, যেমন আমি আমার অফিসের কয়েকটা ব্যানার করতে গিয়ে এই বিষয়টা দেখছিলাম ওদের। ওরা কি করে, মনে করো এখানে করবে না, এই যে শিফট ধরে যে কাজটা, শিফট ধরলে কি রেশিওটা ঠিক রেখে ছোটো বড় হয় নাকি, আমরা যেটা জানি। হ্যাঁ হ্যাঁ, এরা কি করে, শিফট ধরবে না, ডাইরেক্ট। একদম মনে করো এখানটা এরকম লাগবে, এই বসাই দিছে এমনি, অথবা এখানটা এরকম লাগবে, আর মনে হইবে জাস্ট এই মানে এবারে ফ্রি ইচ্ছা মতো কইরা মনে করো উপর দেয়, ওর জায়গা আছে এই পর্যন্ত এরকম বসাই দিবে। এখন সেটা কোনটা কত পার্সেন্ট হইলো আর মাথা ব্যথা নাই, হ্যাঁ, বা এখানে জায়গা আছে এখানে জায়গা আছে, মনে করবে যে স্টেজ করে দেবে। তো এটা আমাদের কি, আর স্টেজ করলে ঘটনা কি হয়, ক্যারেক্টার আসলে এই যে এখানে আমাদের যেটা হরিজন্টাল স্কেল, আমাদের সবসময় মাথায় রাখতে হবে কি এটা 100 আর ভার্টিক্যালিও 100। এই জিনিসটা ঠিক রেখে এরপর আমরা যখন ছোটো বড়ো করবো অবশ্যই শিফট ধরে। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে কি, ডোন্ট মেক স্ট্রেস। সরাসরি টানাটানি করার একদমই দরকার নাই। এরকম জমি টান দিয়া কী করলা, ডানে বাড়াই দিলা, এটাকে টান দিয়ে এইভাবে মিলাই দিলা, হ্যাঁ, সেটাকে না ধরে যদি বড় করতে হয় তুমি শিফট ধইরা রাইখা বা রেশিও ঠিক রেখে দেন ওইটাকে ছোটো বড়ো করো। ক্লিয়ার? হুম। এরপরে এমফাসাইজ ইন টাইপ। আমাদের অনেক কিছু আসে, এরকম বিষয় আছে যেটা আমি লেখার মধ্যে চাই একটু আলাদা করে ফোকাস করতে, আলাদা করে গুরুত্ব দিতে। যেমন এখানে কি ওই সাবহেডিংয়ের বিষয়টা, সাবহেডিংয়ের বিষয়টাকে যেহেতু আমি ফোকাসে চাইছি বা বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছি, তখন আমি কী করছি, এটাকে আমার বডি টেক্সটের থেকে প্যারাগ্রাফ টেক্সটের থেকে একটু বড় করে দিছি। ফন্ট সাইজ বড় বা এটার ফন্টে যে ওয়েটটা, মানে এটা যদি আমি মনে করো লাইট বা রেগুলার ইউজ করি, সেটাকে আমি কী করছি, বোল্ড ইউজ করছি হয়তো, এটাকে কিন্তু তখনই কি আলাদা একটা ফোকাস আসছে। এমনকি ফন্ট সাইজটা আমি যখন বড় করছি তখনই এই লেখাটার উপর একটা এমফাসাইজ, একটা গুরুত্ব আসছে আলাদা। এমনকি যখন আমি প্যারাগ্রাফে লিখলাম, এখন প্যারাগ্রাফের মতো একটা বা কিছু জায়গায় আমার যদি মনে হয় যে না এই জায়গাটাতে আমার ফোকাস থাকা জরুরি, ওইটুকু সিলেক্ট করে ওইটাকেও কিন্তু আমি হাইলাইটেড করে দিতে পারি, সেটা বোল্ড করে হোক, আলাদা কালার ইউজ করে হোক। এমফাসিস ইন টাইপ, আমাদের ডিজাইনের মধ্যে কিন্তু অনেক এরকম বিষয় থাকে যখন আমার ওইটার উপরে আলাদা একটা ইম্পর্টেন্স দেয়া লাগে, এমফাসিস দেয়া লাগে, তখন এই বিষয়টা আমরা ফন্ট সাইজ বড় করতে পারি, অন্য কালার ইউজ করতে পারি, হ্যাঁ, ওইটার ওয়েটটা বাড়ায় কমাই দিতে পারি। কমাইলে তো আর এমফাসিস হবে না, হ্যাঁ, ওইটাকে মনে করে ইটালিক করে দিতে পারি। যেমন এটাকে যদি আমরা ইটালিক করে দিতে চাইতাম তাও তো হইতো, অন্য কালার দিয়ে মেম্বার চেঞ্জ করে দিলে। হ্যাঁ, এটাই ফন্ট স্টাইলটা আমরা চেঞ্জ করে নিই, এটার উপরে আলাদা একটা মানে এমফাসিস তৈরি করতে পারি। এরপরে কিছু কিছু ফন্টের ক্ষেত্রে আমরা পেয়ারিং টাইপফেস, যেমন এখানে দেখো আমরা কি করছি, হেডিংটা রাখছি হলো সেরিফ ফন্টে, টেক্সট বা প্যারাগ্রাফ টেক্সট যেটা বডি টেক্সট এইটাকে দিছি কি আবার সান সেরিফে, এটাকে বলো পেয়ারিং, না পেয়ারিং যাই, পেয়ারিং, হ্যাঁ পেয়ার, ওই পেয়ারে আর কি, হ্যাঁ, ইউজিং ডিফারেন্ট টাইপফেস। এটা কিন্তু আলাদা একটা ভাইব বা আলাদা একটা সৌন্দর্য আছে এটার, যেটা হইতে পারে কি এখানে আমি সান সেরিফ দিছি এখানে সেরিফ দিছি, অথবা এখানে সেরিফ দিছি এখানে সান সেরিফ, হ্যাঁ, এই পেয়ারিংয়ের মাধ্যমে এটা করতে পারি। ওই সেম বিষয়টাই এখানে আমি দুইটা যেমন ফন্ট স্টাইল করে করতে পারি। আর ইউজিং কন্ট্রাস্ট মানে কি, ওই যেটা আমরা আগের ইসে দেখছি যে ইউজিং আপার কেস, ডিফারেন্ট কালার, ফন্ট ওয়েট, স্পেসিং। যেমন এখানে এটা হলো আমাদের সানসেরিফ ফন্ট, এটা হলো সেরিফ ফন্ট, এখানে কি করছি আপার কেস করে দিছি সবগুলো,
আপার কেস করে এই সাব হেডিং যেটা ছিল আমাদের যেই ওয়ার্ডটাকে আমি ফোকাসে রাখতে চাইছি আলাদা করে কন্ট্রাস্ট ইউজ করছি কিসের মাধ্যমে অন্য একটা কালার নিয়ে এসে এখন দেখো এই লেখাটা কতটা ভালো লাগতেছে না যে স্টাইলটা হুম এটা কিন্তু এখন সুন্দর লাগতেছে তো এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে নাসিরের একটা ভুল হয় ও হলো হেডিংয়ের ক্ষেত্রে সবগুলো হলো বোল্ড করে দেয় সবগুলো ফুল বোল্ড না রেখে যেই কথাটা শুরুর দিকে থাকে একটু কম ইম্প্যাক্টফুল সেটাকে আমরা রেগুলার রাখতে পারি এরপরে যেটা তারপরে 2-3টা ওয়ার্ড সেটাকে আমরা করে দিলাম বোল্ড করে দিলাম এমনকি আরও ডিজাইন করে যখন আমরা যে ডিজাইন প্র্যাকটিস করতে বলি তখন কিন্তু এই বিষয়গুলো দেখবা সেখানে এরকম থাকে হ্যাঁ এমনকি কালার চেঞ্জ করে ব্র্যান্ডিং কালারে দেখবা যে এরকম 1-2টা ওয়ার্ডের কালার ব্র্যান্ডিং কালারে করে দিছে ক্লিয়ার ইউজিং কন্ট্রাস্ট সেটা হতে পারে কি কিসের মাধ্যমে আপার কেস মানে সবগুলো বড় হাতের করে দেওয়ার মাধ্যমে অথবা ডিফারেন্ট কালার ইউজ করার মাধ্যমে অথবা ফন্ট ওয়েটের চেঞ্জ করার মাধ্যমে অথবা স্পেসিং চেঞ্জ করার মাধ্যমে পেয়ারিং টাইপ ফেসের মধ্যে যে সেম এটাও ডিফারেন্ট টাইপ ফেসের ওই বিষয়টাই আবার আসছে এরপরে আমি তো ডাইনেট এই না দিয়া লেফট আরও দিতেছি মানে ব্যাকে যাইতেছি তাই তো বললাম যে আবার আসছে কেন এটা এ পর্যন্ত ছিলাম এই হলো আমাদের মোটামুটি টাইপোগ্রাফি নিয়ে ক্লাস থ্যাংকস ফর জয়নিং আচ্ছা এখন আমরা মূলত ফন্ট কোত্থেকে পাবো আমি কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব তারপরে যেমন আমাদের যদি শেরিফ ফন্ট লাগে হ্যাঁ শেরিফ ফন্ট ফ্রি ডাউনলোড দেখো সাজেশন দেখাইতেছে ক্লিক করলাম আরেকটা লিখলাম সানস শেরিফ ফন্ট ফ্রি ডাউনলোড যে আমি তো আপাতত পেইডে যাব না তো আমি কি ফার্স্টে ফ্রিতে যাব ফন্ট স্কুইরেল ডা ফন্ট 1001 ফন্ট গুগল ফন্ট হ্যাঁ এরকম অনেক সাইট আছে কিছু সাইট আমি দিয়ে দেবো না যেখান থেকে পাবো এখন ফন্টগুলো ডাউনলোড কীভাবে করবো সেটাও একটু দেখি যেমন শেরিফ এটার মধ্যে আছে সান শেরিফ এই ফন্ট স্কুইরেল ডা ফন্ট দেখো যখন এখানে আসলাম শেরিফ ফন্টের মধ্যে এবার দেখো সব শেরিফ ফন্ট হ্যাঁ এখন এগুলো আমরা কীভাবে ডাউনলোড করব যেমন নিউ ইয়র্কের যে ফন্ট আমার যদি মনে হয় যে মারমেটের ফন্ট স্টাইলটা আমার ভালো লাগছে এটা আমি কোনো একটা প্রজেক্টে ইউজ করব এই যে ডাউনলোড যেহেতু এটা ফ্রি সাইট ফ্রি ফন্ট আমরা অলরেডি সার্চ দিয়েই আনছি এই যে মারমেটটা ডাউনলোড হইলো এবার এটার উপর আমি ক্লিক করি দেখো এটার মধ্যে এই টিটিএফ আর ওটিএফ দুইটা ফরম্যাট থাকতে পারে যে কোনো একটা চাইলে ডাউনলোড এখন মারমেড সোয়াজ ক্যাপস আরেকটা হলো মারমেড অন দেখি এই যে আমি ওটার উপর ক্লিক করলাম ইনস্টল অপশন আসলো ইনস্টল করলাম আবার ক্লিক করলাম ইনস্টল করলাম এখন এই ফন্টটা যদি আমার কাছে আগে থাকতো তখন বলতো কি রিপ্লেস করতে তার মানে আমার ওইটা অলরেডি ইনস্টল করা আছে যেসব ফন্ট তখন এটা কিন্তু রিপ্লেস করতে বলবে আবার যদি সানসেরিফ প্রয়োজন হয় এই দেখো এটা কিন্তু সব সানসেরিফ এখন যদি আবার এটা প্রয়োজন হয় তো এই যে ডাউনলোড ওটিএফ এটাতে আবার পেইড ফন্ট ডাউনলোড করতে বলে কিনতে বলতেছে আচ্ছা ফ্রি যেগুলো আছে ফ্রিগুলো তো আবার মানে ফ্রি তো অনেক লাইসেন্সের আছে মধ্যে থাকে যে যেমন এই যে পার্সোনাল ইউজের জন্য এই যে বেবাস নিউয়ে অনেক বহুল ব্যবহৃত একটা ফন্ট এখন এখান থেকে কোন স্টাইল আমার ভালো লাগে যেমন এক্সা রোবোটো বেবাস হ্যাঁ এরকম যে ক্যাবিয়ার ড্রিমস অনেক ফন্ট স্টাইল তুমি এরকম পাবা তো এখান থেকে যেটা ভালো লাগবে আমরা সেটা কী করবো ডাউনলোড স্টাইল কিন্তু সেম কোনটা নিয়ে দেখাম এবার মোর এটাই ডাউনলোড করি ডাউনলোড ক্লিক করলাম এই ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেছে ক্লিক করলাম এই ফরম্যাটগুলো এখন ওটিএফ বা টিটিএফ যে কোনো একটা যদি চাই ওটিএফ ইনস্টল করলাম আবার যখন ওটিএফ এটা টিটিএফ ওপেন টাইপ ফন্ট আর ট্রু টাইপ ফন্ট যে কোনো একটা দুই ধরনের দুইটা মানে ডাউনলোড করলাম এখন এটা যখন ডাউনলোড করব এবার যদি আমি এটা এবার মোর না দেখো এই যে লেখাটা এই লেখাটা আমি চাই এবার কি ওই ফন্টে করতে এবার মোর ইভি ওই যে জাস্ট ইভি লেখছি চলে এসে এই মাত্র যেটা ইনস্টল করলাম এই লেখাটা দেখো এই যে ওই যে যেই মানে ডিফারেন্সটা বলছিলাম যে প্রত্যেকটা ফন্টের কিন্তু ওয়েট একরকম না স্বাস্থ্য একরকম না এটা ছিল আমার এরকম 52.57 ফন্ট সাইজে এবার আমি এটাকে কী করলাম একই সাইজে জাস্ট ফন্টের নামটা চেঞ্জ করলাম টাইপ ফেসটা চেঞ্জ করলাম দেখো ওই ফন্টের যতটুকু জায়গা নিয়েছিল এবার কী হইলো একই সাইজে এটা কি অনেক বড় না তার মানে কি এটাকে আমার ছোটো করতে হবে না
এই জন্য কি ওই ট্র্যাকিং লিডিং ইউজ করার ক্ষেত্রে ফন্টের ওয়েট সাইজ এটার উপরে কিন্তু খেয়াল রাখতে হয়। ডিপেন্ড করে। হ্যাঁ, ওটার উপরে ডিপেন্ড করে দেন আমাদের ওইটা ইউজ করতে হয় যে আমি ওইটা ট্র্যাকিং কত নেব, ওই লিডিং কত নেব, কত নিলে পারফেক্ট হবে। ওকে, তো ফন্ট ইনস্টলটা কি বুঝছি। এখন এখান থেকে আমি যদি যাই চাই যেটাই চাইবো সেটার উপরে কি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে, হ্যাঁ, ক্লিক করে এরকম ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ক্লিক করে লেমন মিল্ক মনে আছে আমার কাছে, দেখি তারপরও বেশিরভাগই দেখতে ভালো লাগে ডাউনলোড করার পর, আমার কাছে যখন লেখায় বসাই। 4-5 হাজার 4,500 মনে হয় ইনস্টল করা আছে, কিন্তু ইউজ করো মনে হয় 4-5টা। একদম নির্দিষ্ট কয়েকটা। আসলে এটাই আসল কথা যে 5-6টা ওই যে আমরা মানে কি এটা মূল ঝামেলা বাজে কোথায়, তুমি যখন একদিন এটা, যেমন এখন তোমরা নতুন মনে করো, এটার ভিতরে যখনই যাইবা বলবো বেবাস্ত সুন্দর, এটা সুন্দর, এটা সুন্দর, মানে এই সুন্দর সুন্দর দেখতে দেখতে এখন পেজ দেখো কতগুলা, সবই ভালো লাগে। 117টা। নামায়া লেখায় বসায় দেখতে হ্যাঁ। কেমন কতটা লাগে। এখন যেহেতু দেখো এই যে যেমন এটা ফন্টগুলো কিন্তু ভালো লাগে দেখলে, এই যে যেমন জোসনা কমফর্টটা, আমি যখন নতুন নতুন ক্লাস করি 100টা নামায়া পরে মেজাজটাই খারাপ লাগে। বদের Azonix। হাড্ডিগুলো এগুলো কোনো কাজের না। এগুলো দেখলে তোমার ডাউনলোড করতে মন চাইবে যে যদি আমার যেহেতু ভালো ফন্ট আমার কাছে থাকলো, আমার সংগ্রহে থাকুক, সঙ্গ হয়ে রিচ হবে আমার সঙ্গে। দেখো কমফর্টটা উইন্ডোজ দেওয়ার পরে মনে হয় ইনস্টল দেওয়া হয় না আমার, নাহলে এগুলো তো আরেকটা একটা দুইটা টাইপ থাকে, ওদের থাকে না, অনেকটা বোল্ড করা যায় না, অনেকটাকে লাইট করা যায় না। ফ্রি তো আর সব দিবে না, তাই না? এটা এক্সপেক্ট করে লাভ নাই আসলে। তবে ফ্রিগুলো দিয়েই কিন্তু কাজ হয়ে যায় আমাদের। হ্যাঁ, মানে যেগুলা মেইন যে 4-5টা ইউজ আমরা করি, আর আমরা তো সেগুলো ওইগুলা মনে করো সবই পাওয়া যায়। আমরা তো ওগুলো ওই যে গ্রাফিক রিপেয়ার থেকে দেখবোই যখন প্রজেক্ট ওদেরকে দেখাবো আর কি। আচ্ছা, ওই ফন্টের নামটা জানি কি, লাস্টে যেটা ইনস্টল করলাম লেমন রিভার মন। আচ্ছা, কমফর্টটা, ওই যে কমফর্টে চলে আইছে, দেখছো? এখন যদি আবার সুন্দর। এটা যদি এখন সবগুলো, যেমন তুমি একটা ব্র্যান্ড করবা মনে করো, কি হইতে পারে, আনারস। আচ্ছা, একটা ফ্লায়ারে বা একটা রিপোর্টের সব ফ্রন্ট একই থাকে না টেক্সটে, মানে সাব হেডিং বা হেডিং? হ্যাঁ, তুমি তো ম্যাক্সিমাম, আরেকটা বিষয় হলো তুমি ডিজাইনে যাই ইউজ করবা 2টা বা 3টার বেশি কখনোই না, চেষ্টা করবা 2টা ফন্টের মধ্যে রাখতে। হ্যাঁ, তোমার পুরো ডিজাইনের যে আমি টেক্সটগুলো চেষ্টা করি একটা রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস হলো, মানে যখন ডেলিভারি করব তখন তো ওগুলো মেবি সম্ভবত আউটলাইন করে দিয়ে দিতে হয়, তাই না? চাইলে যদি সে চাই এডিটেবল ফাইল। হ্যাঁ হ্যাঁ। দেখো এই যে নগদের লোগো হয়ে গেল শর্টকাট। এমনকি এই লোগোটা আরেকটা জিনিস দেখাই দিই, মনে করি আমি একটু কাস্টমাইজ করব, তাতে কি হইতে পারে দেখি এটা ইউটা কেমন আসে, তার মানে ল্যাঞ্জা আছে একটু। এই জিনিসটা যদি আমি করতাম, মনে করি এটা আমি লোগো করতাম নগদের, তখন কি করতাম, এই ল্যাঞ্জাটা বাদ দিয়ে দিতাম, একটু ব্যতিক্রম হয়ে যেত, এটাকে রিফ্লেক্ট করে কপি, এক্সট্রা পয়েন্ট যেটা শেপ বিল্ডার মাইনাস মাইনাস, অ্যান্ড এন্টার হয়ে গেল কি একটু এক্সট্রা, একটু অন্যরকম হয়ে গেল লোগো। এখন মনে করো এটা আমার একটা কোনো কিছু, হ্যাঁ, প্রেজেন্টেশন, এই নিচে আমার লোগো দেয়া। এই আর এই যে আমাদের এত ভেরিয়েশন দেখি, কিন্তু মূলত লোগোর ক্ষেত্রে এই হলো ঘাটাঘাটি হয় যে এইটার জন্য কোন কোন ধরনের ভাল লাগবে। ঠিক আছে, অনেক কিছুই, শরীর খারাপ নিয়েও অনেক কিছু চেষ্টা করলাম কভার করার। এরপরও প্রজেক্টে অনেক কিছু আসবে হয়তো ওরা, আর তোমরা তো ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ প্র্যাকটিস ইমপ্লিমেন্ট করো এগুলো। হ্যাঁ, তো ভিডিও এখানেই রাখি।